আর আমি যেটা ইচ্ছা ওটা করব। হুম। যেটা দেখার যে আমরা মনে হয় ক্লাস শুরু করতে পারি। অনলাইনে যারা আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন প্লিজ? জি স্যার, শোনা যায়। থ্যাংক ইউ। গত ক্লাসে আপনারা যা করছিলেন বা আমি যে কাজগুলো করাচ্ছিলাম ওগুলা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? আমি আজকে আপনাদেরকে ক্লাস মেটেরিয়াল শেয়ার করছিলাম এক্সেল এবং ওয়ার্ড, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাইছেন সবাই, তাই না? তো আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করি। এক্সেলে মূলত কাজ আজকেই শুরু হবে আর কি। ফান্ডামেন্টাল যে বিষয়গুলো ছিল আমরা শিখে ফেলছি। তো আমরা মূলত আজকে এক্সেল কিভাবে ফর্মুলা নিয়ে কাজ করে, ফর্মুলাই বা কি সে সম্পর্কে আমার এখানে একটা সাধারণ আইডিয়া দেওয়া আছে। এক্সেল ফর্মুলা ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন, আমরা যেটা ম্যানুয়ালি বা বিল্ট ইন ফর্মুলা ইয়ার মাধ্যমে ইম্পোর্ট করতে পারি কোনো একটা সেলে, এবং সেই ফর্মুলা দিয়ে যা হওয়ার দরকার সেটাই সে একদম শুদ্ধভাবে দিবে। আমি যদি ম্যানুয়ালি বা ক্যালকুলেটর দিয়ে কাজ করতে থাকি তো দেখা যাবে অনেক সময় ভুল কিছু হতে পারে, কারণ আমি যখন কিবোর্ড থেকে ভুল ডাটা এন্ট্রি দিয়ে ফেলছি বা ভুল কোনো অপারেটর আমি ইউজ করছি তখন সে কি ডেফিনেটলি সে ভুল অ্যান্সার দেবে। কিন্তু এই এক্সেলে যদি আমি মানে এন্ট্রিটা সুন্দরভাবে দিই, ভুল সঙ্গে সঙ্গে দেখা যাবে কোথায় ভুলটা হচ্ছে, তো আমরা ফলাফলটা খুব সহজে পেয়ে যাব। তো এক্সেল শিটে এর আগে যদি আমরা বলছি যে কোনো ফর্মুলা ইউজ করার প্রথম শর্ত হচ্ছে ফার্স্টে ইকুয়াল সাইন দিয়ে নিতে হয়, সে কথাটা এখানে বলা আছে। তারপরে আমরা যে ফর্মুলা ব্যবহার করতে চাই সেই ফর্মুলাটা লিখলেই আমরা আউটপুটটা পাবো। তো এখানে বলছি এক্সেল ফর্মুলা ট্রান্সফর্ম সিম্পল গ্রিড ইন্টু পাওয়ারফুল অ্যানালাইটিক্যাল টুলস, অর্থাৎ এটা সাধারণ যোগ বিয়োগ থেকে ব্যাপক আকারে আপনার ডাটা অ্যানালাইসিসের কাজ করতে পারে। এখানে কিছু ধারণা দেওয়া আছে কি করবে, ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশনটা আমরা সবাই বুঝি, সেটা হতে পারে সায়েন্টিফিক ক্যালকুলেশন বা অ্যাকাউন্টিং ক্যালকুলেশন, সব ধরনের ক্যালকুলেশন সাপোর্ট করবে। আর কিছু ভিজুয়ালাইজেশন, জাস্ট যেটাকে গ্রাফিক্স হিসাবে রিপ্রেজেন্ট করবে। তারপর রিয়েল টাইম অ্যানালাইসিস, অর্থাৎ দেখা যাবে একটা ডাটা আপনি কোনো একটা সেলে মডিফাই করছেন, অটো যেখানে যেখানে ফর্মুলাটা ডিফাইন করা আছে সেগুলো অটো আপনার মডিফাই হচ্ছে। ফিল্টার অ্যান্ড শর্ট, আমরা এই কাজগুলা মূলত এক্সেল দিয়ে করতে পারবো। অ্যান এক্সেল ফর্মুলা টাইপিক্যালি কনসিস্ট অফ অন অর মোর অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস, কী কী আছে? ফাংশন, ও থ্যাংক ইউ, আমি দেখে নিচ্ছি। এই মোশারফ, ওদের ঠিক করে দাও তো দেখি। এই কি যেন একটা কিবোর্ডে চাপ দিয়ে, ওইটা আগেরটা ছিল, এটা না? এই যে আমার স্লাইড চেঞ্জ হচ্ছে না, ওই যে ওখানে দেখা যাচ্ছে স্ক্রিনশট দিছি না? স্ক্রিন শেয়ারই তো সোনার স্ক্রিন দেখবে কেন? স্ক্রিন শেয়ারই তুমি আছো কিন্তু ওই যে, এখানে কি আমি এটা ব্লক করে দিছেন না নাকি? আমি ব্লক করি নাই, কি যেন একটা ইয়ে করো তোমরা, আমি জানি। এটা তো দেখি ডুপ্লিকেট ডুপ্লিকেট, হ্যাঁ ডুপ্লিকেট, ইয়াস ডুপ্লিকেট। আমি মাউসে করতেছি, তুমি আনো। এই যে মাউস নেবে না, মাউস দেবে, ঠিক আছে।
ঠিক আছে। তো আমি আমি যেটা বলতেছিলাম যে এক্সেল যে সকল কম্পোনেন্ট নিয়ে কাজ করবে, একটা ফাংশন, কনস্ট্যান্টস, অপারেটর অ্যান্ড সেল রেফারেন্স, আমরা মূলত এই কম্পোনেন্টগুলো নিয়ে এক্সেলে কাজ করব। তো প্রথমে আসছে ফাংশন। কি, হোয়াট ইজ ফাংশন? স্ক্রিনে কি দেখা যাচ্ছে দূর থেকে? আপনারা সবাই দেখতে পাচ্ছেন? ফাংশন in Excel is a built-in formula that perform calculation automatically and returns a result. যেমন এটার সেন্টেন্সটা কি হবে? একটা ফাংশনের নাম দিব, সাথে আমি আর বিভিন্ন ধরনের আর্গুমেন্ট দিব। এই আর্গুমেন্টগুলো দেওয়ার পরে আমি রেজাল্ট পাবো। যেমন এখানে বলা আছে একটা ছেলে, হয়তো আপনি লিখলেন ইকুয়াল সাম A1, এখানে রেঞ্জ বোঝাচ্ছে কলন দিয়ে, কলন A10। এর অর্থ হচ্ছে A1 থেকে A10 পর্যন্ত আপনার এক্সেলের এই রেঞ্জের মধ্যে যে ডাটাগুলো আছে তাদের সামেশন করবে, যোগ করবে। বোঝা গেছে বিষয়টা, তাই না? এই সামের আরো বেশ কিছু ফাংশন আছে, সেগুলো আমরা ব্যবহার করব। অ্যাড অল ভ্যালুস ফ্রম A to A10। এইখানে মনে করেন আপনি সেল রেঞ্জটা ব্যাপক আকারের সেল রেঞ্জ দিয়ে দিলেন, ও একটা এন্টার দিলেই টোটাল সামেশনটা বের করে দিলেন। সেকেন্ডলি আছে অ্যাভারেজ। এটা ফান্ডামেন্টালি জিনিসগুলো বোঝাচ্ছি। এরপর আমরা যখন বিভিন্ন রকম এই অ্যাভারেজের অনেকগুলো ফাংশন আছে, সেগুলো আমরা ইউজ করব। অ্যাভারেজ B1 to B5, অর্থাৎ B1 সেল থেকে B5 সেলে যে ডেটাগুলো আপনি এন্ট্রি দিয়ে আছে বা যে ডেটাগুলো আছে, সেই ডেটার যদি আপনি অ্যাভারেজ করতে চান, গড় ভ্যালু দেখতে চান, তাহলে আপনি এরকম ফর্মুলাটা লিখতে পারেন। যে ছেলে আপনি ফলাফলটা দেখতে চান, সেই ছেলে সেল পয়েন্টার রেখে ইকুয়াল সাইন দেবেন, দেন অ্যাভারেজ টাইপ করবেন। সুবিধা হচ্ছে যে ওই ছেলে ইকুয়াল সাইন দিয়ে AV লিখলেই ও পুরো ফাংশনটাই অ্যাক্টিভ করে দেবে। আপনি শুধু রেঞ্জটা ক্যালকুলেট করে সিলেক্ট করে দিলেই এন্টার দেওয়ার পর আপনি ফলাফল পেয়ে যাবেন। ম্যাক্স, মিন, কাউন্ট, আমরা এইসব ফাংশনগুলো ব্যবহার করবো। আরো হিউজ ফাংশন আছে, এখানে কয়েকটা উদাহরণ মাত্র দেওয়া আছে। আমরা প্র্যাকটিক্যালি যখন কাজটা করব তখন না এগুলো জানবো, তাই না? কমন ক্যাটাগরিজ অফ ফাংশন ইন এক্সেল। কি কি ধরনের ফাংশন নিয়ে এক্সেল কাজ করে? একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন, যে ফাংশনগুলোর মধ্যে রয়ে গেছে সাম, প্রোডাক্ট, রাউন্ড, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল। পিভি, এমপিটি, বিভিন্ন ধরনের ফাংশন আছে ম্যাথমেটিক্যাল ফাংশন। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, যেখানে আছে অ্যাভারেজ, ম্যাক্স, মিন, কাউন্ট, এগুলো সবই হচ্ছে কি আমরা ফাংশনকে কি কি ক্যাটাগরাইজ করতে পারি সেটা এখানে একটা সাধারণ ধারণা দেওয়া আছে। লজিক্যাল ফাংশন, এখানে আছে ইফ ফাংশন, অ্যান্ড, অর, নট, এগুলো হচ্ছে আপনার লজিক্যাল ফাংশন। আসসালামু আলাইকুম। হ্যালো, রং নাম্বার। যেটা বলতেছিলাম, লজিক্যাল ফাংশন, এগুলো হচ্ছে ইফ, অ্যান্ড, অর, আরো আছে একাধিক ফাংশন আছে। আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখন দেখব ফাংশনগুলো। তো নর্মালি একটা এখানে একটু ধারণা দেওয়া আছে। লজিক্যাল ফাংশনের কাজ কি? টেস্ট কন্ডিশন অ্যান্ড রিটার্ন রেজাল্ট বেসড অন ওয়েদার কন্ডিশন আর ট্রু অর ফলস। অর্থাৎ কন্ডিশনের উপর ভিত্তি করেই আপনার ফলাফলটা ডিসপ্লে আসবে, প্রেজেন্ট করবে। টেক্সট ফাংশন আছে। টেক্সট ফাংশনের মধ্যে যেমন লেফট, রাইট, কন্ট্যাক্ট, জয়েন, কনক্যাটেনেট ইত্যাদি ফাংশন আছে। এগুলোর ব্যবহারটা আমরা দেখব। ডেট অ্যান্ড টাইম ফাংশন, এখানে আমরা ডেটের ক্যালকুলেশনটা দেখব, ডেট ফাংশনগুলোর ব্যবহার করব। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন একটা ছেলে আপনি লিখলেন ইফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 50, এটা কন্ডিশন দিলেন। A1 এর ডেটাটা যদি 50-এর চেয়ে বেশি হয় অথবা সমান হয়, তাহলে আপনি ওই ছেলে, যে ছেলে সেল পয়েন্টারটা রাখা আছে, ফর্মুলাটা টাইপ করছেন, সেই ছেলে আপনার ফলাফলটা কি পাবেন? বলছে পাস। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কি পাবেন? বলছে ফেল। অর্থাৎ আমরা এই কন্ডিশন দিয়ে যে কোনো ডেটা যে কোনোভাবে যখন তখন কনভার্ট করে ফেলতে পারি।
সেদিনে যেমন একটা আমি কফি আর স্পেশাল পেস্টে দেখাচ্ছিলাম, কফি অ্যান্ড স্পেশাল পেস্টে স্যালারিকে 5 গুণ করে দিলাম, তাই করছিলাম তো, তাই না? তো এখানে কন্ডিশন দিয়ে আমরা বলতে পারবো যে আজকে যার স্যালারি আছে এত, এত হলে তার এত হও করে দেবে। তো আমরা এই ইফ কন্ডিশনটা, ইফ ফাংশনটার ব্যবহার এভাবে করতে পারবো। এরপরে আসছে কনস্ট্যান্টস। কনস্ট্যান্টস মূলত ফিক্সড ভ্যালু, যার কোনো পরিবর্তন নাই। যেমন ধরেন আপনি A1 ছেলে, A1 থেকে A20 পর্যন্ত ছেলে বিভিন্ন ধরনের ডাটা আছে। এখন এই ডেটাগুলোকে আপনি 5 দিয়ে মাল্টিপ্লাই করতে চান, তাহলে 5টা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। আপনি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করতে চান তাহলে ওই A1 সেলকে ইকুয়াল সাইন দিয়ে A1 সেলকে সিলেক্ট করবেন, তারপর স্টার চিহ্ন দিয়ে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন যে সাইন সিম্বলটা, সেই সিম্বলটা ব্যবহার করে আপনি কি করবেন, 5 দিবেন, এন্টার দিলেন, A1 এর সেল ডাটাকে 5 গুণ করলো। এরপরে যদি আপনি কপি পেস্ট করেন তাহলে প্রত্যেকটা ডাটাকে সে 5 গুণ করলো। এটা হলো কনস্ট্যান্ট ভ্যালু। কিন্তু যদি আপনি এরকম করেন, A1 সেলের ডাটাকে B1 সেলের ডাটা গুণন করতে চান, তখন B1 সেলে হয়তো আছে 5, বাট B2 সেলে আছে 3, তাহলে A2 সেলের ডাটাকে সে 3 দিয়ে গুণন করবে। এটা কনস্ট্যান্ট না, এটা ভ্যারিয়েবল। সেল পরিবর্তন হবে, সেলের ডাটা পরিবর্তন হয়ে গেলেই আপনার ফলাফলটাও পরিবর্তন হয়ে যাবে। আমার কথাটা কি বোঝা গেছে? কোন সমস্যা আছে? তো এই যে কনস্ট্যান্টটা কিরকম, কত প্রকারের হতে পারে? একটা হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট, সংখ্যা, যেটা এখানে বলা আছে 10 + 5 দুটোই কনস্ট্যান্ট ভ্যালু, যোগ করলে 15 হবে, সবসময় সে 15ই থাকবে। টেক্সট কনস্ট্যান্ট, যা লিখবেন কোটেশনের মধ্যে, যদি কোনো টেক্সটকে কোটেশনের মধ্যে লেখা হয় তাহলে সেটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যাবে। এরপর আছে লজিক্যাল কনস্ট্যান্ট, ট্রু অর ফলস, অর্থাৎ কন্ডিশন যদি ম্যাচ করে ট্রু, আর ম্যাচ না করলে হবে ফলস। ডেট কনস্ট্যান্ট, সেখানে শুধু ডেটটাকে আমরা কোটেশনের মধ্যে লিখে দিতে পারবো, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কি আবার কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো, না ধীরে বলবো? ওকে। এরপর আসছে অপারেটর। অপারেটর মানে কি, আমরা হিসাব নিকাশ করতে যে সকল সিম্বল, মোটামুটি যে সকল সিম্বল ইউজ করি। An operator in Excel is a symbol used in formulas to perform calculation, compare values, combine text or work with cell reference. যেমন কি আছে, বিভিন্ন ধরনের এখানে অপারেটর আছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, অর্থাৎ গাণিতিক ক্ষেত্রে যে সকল অপারেটর ব্যবহার করা হয়, আমরা জানি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তাই না? এগুলো হচ্ছে আপনার অ্যারিথমেটিক্যাল অপারেটর। কম্পারিজন অপারেটর কোনগুলো? কম্পারিজন বা রিলেশনাল অপারেটর। এগুলো আমি যেহেতু দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন, আমি কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি মাত্র। এটা কি করে? ভ্যালু কম্পেয়ার করে, যেমন ছোট না বড়, সমান না অসমান, এই সবগুলো বা এগুলো সব এই অপারেটরগুলো ব্যবহার করে দেখানো হয়। আরেকটা টেক্সট অপারেটর একটা আছে, ওই যে অ্যান্ড সাইন, এইটা দিলে যেটা হবে, দুই ছেলের ডেটা জয়েন করবে। যদিও কনক্যাটেনেট এগুলো দিয়ে ব্যবহার, এটাও জয়েন করতে পারবো। রেফারেন্স অপারেটর, রেফারেন্স অপারেটর বলতে ওই যে আমরা লিখছি A1 colon A10, এই কলমটা দিয়ে রেঞ্জ করে নিছি, এটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স, সেলকে কল করছি। ইউনিয়ন অপারেটর বলতে বোঝায় ইউনিয়ন। ইউনিয়ন তো কি, ওই যে সেটের মধ্যে আছে, উভয় সেটের ডেটা নিয়ে, কমন ডেটা নিয়ে যে সেটটা হয় সেটা হচ্ছে ইউনিয়ন। এখানে যেমন বলা হচ্ছে সাম A1 colon A5, কমা দিয়ে আমি লিখব C1 colon C5, তার মানে কি A1 থেকে A5 এর ডেটা সাথে যোগ করবে C1 থেকে C5 এর ডেটা। বোঝা গেল? এটা ইউনিয়ন অপারেটর বলা হচ্ছে। তো আমরা এই পর্যন্ত যখন গেছি, এর আঙ্গিকে একটা আমরা প্র্যাকটিস শিট দিছিলাম এক্সেল, আমি সেখানে মূলত যাব।
আল্লাহ। ফাংশনের কিছু ব্যবহার আমরা এখানে দেখব। যেমন দেখেন, এই যে একটা টেবিল আছে, এই টেবিলে এখানে 20, 22, 27 এরকম একাধিক ডেটা আছে। এই জায়গায় আপনার ফাংশন ব্যবহার করা হচ্ছে। বলা হচ্ছে কি, A4 ইজ গ্রেটার দেন 20, এটা যদি সত্য হয় ট্রু লিখবে। মানে A4 এর ডেটাটা যদি 25 এর চেয়ে বড় হয় তাহলে এই সেলে আমার কি প্রেজেন্ট করবে, ট্রু, আর না হলে কি ফলস। তো এরপরে যেমন ধরেন এখানে যদি আমি একটু চেঞ্জ করে দিই, বললাম যদি সমান হয় তাহলে কি বলা হলো, A4 এর ডেটা যদি 25 এর চেয়ে বড় কিংবা সমান হয় তাহলে এই ছেলে লিখবে ট্রু। এন্টার দিলাম, ফলসই থাকলো, বিকজ এই সেলের ডেটা আছে 20। আমি সেলের ডেটাটাকে একটু পরিবর্তন করে দিই, দেখেন 26 করলাম, কি হবে, সঙ্গে সঙ্গে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ট্রু। কারণ কন্ডিশন সে ম্যাচ করলে ট্রু হবে, ম্যাচ না করলে ফলস হবে। এখন এই যে ফর্মুলাটা যে অন্য অন্যটার ক্ষেত্রে প্রয়োগ করবার চেষ্টা করি তাহলে আবার এই ফলাফলটা দিবে। এখানে কি বললাম, গ্রেটার দেন 25 or A5, A5 is greater than or equals to 25, তাহলে কি হবে, ফলস। এটা ট্রু, এটা ট্রু, ফলস, বোঝা গেল তাই না? খুব সিম্পল জিনিসগুলো বোঝাচ্ছি আর কি। তো আমরা এই সকল দেখেন, এখানে যদি আমি বলি, এখানে বললাম নট ইকুয়ালস টু, এটা কি বললাম, A4 ইজ নট ইকুয়ালস টু 25, তাহলে অর্থাৎ A4 এর ডাটা যদি 25 এর 5 না হয় তাহলে সে কি প্রিন্ট করবে, ট্রু। এন্টার দিলাম, ট্রু হয়ে গেল। এইখানে যে অপারেটরগুলো দেখছেন এগুলো সব কিছুরই ব্যবহার করা যাবে। এটা যেমন গ্রেটার দেন অর ইকুয়ালস টু, এটা লেস দেন অর ইকুয়ালস টু, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তার ফলাফল কি এখানে বোঝানো আছে। সেটা যেটা আপনাদের কাছে আছে কাইন্ডলি একটু দেখে নেবেন, এবং চিন্তা করতে গিয়ে যদি দেখেন কনফিউজ হয়ে যাচ্ছেন আমাকে বলবেন। তো এক্সেলে ট্রু এবং ফলস এগুলো কিন্তু টেক্সট দিয়েই লেখা, তাই না? কিন্তু না, এটা লজিক্যাল টাইপ ডেটা বিধায় এর ভ্যালু আছে। ট্রু বলতে 1, ফলস বলতে 0। তার একটা প্রমাণ এখানে আমি দেখাতে পাচ্ছি, A12 ইন্টু B12, কোন ছেলের, এই যে এই ডেটাটাকে আমি B12 এর ডেটা দিয়ে গুণ করব। B12 এই ডেটা কি বলা হচ্ছে, A12 ইন্টু B12, এই ডেটাটাকে এই ডেটা দিয়ে গুণন করব। এখানে দেখেন লিখলাম A12 স্টার B12। এখন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি আসছে, এই B12 যে ডেটাটা আছে এখানেও সেটাই কিন্তু প্রেজেন্ট করছে, বিকজ ওই 2টাকে সে 1 ধরে গুণ করছে। কিন্তু পরের সেলে এসেই দেখেন পরিবর্তনটা হয়ে গেছে। এখানেও কিন্তু আমি গুণন করলাম A13 সেলের সাথে B13 সেল, কিন্তু B13 সেলে কি আছে, ফলস। ফলস মানে 0, 0 দিয়ে গুণন করলে যে কোনো ডেটাকে 0 দিয়ে গুণন করলে 0 হয়। তো এই কারণেই বলা হচ্ছে ট্রু এবং ফলস টেক্সট টাইপ ডেটার মধ্যে দেখা গেলেও এটা আসলে ভ্যালু আছে। ট্রু বলতে 1 বোঝায় আর ফলস বলতে 0 বোঝায়। তো এখানে বিভিন্ন অপারেটরের নাম দেওয়া আছে। এখন এই যে আমরা তো যেহেতু সবাই লেখাপড়া করছি, সরল অঙ্ক সম্পর্কে সবারই ধারণা আছে। আমরা এই ম্যাথমেটিক্স সরল অঙ্ক অর্থাৎ যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ ব্র্যাকেট ইত্যাদি থাকবে সেক্ষেত্রে তো একটা নিয়ম ফলো করে, তাই না? এক্সেল কিন্তু ঠিক সেই নিয়মটাই ফলো করে। বলা হচ্ছে এক্সেল ফলো দ্য বেডমাস অর বদমাস রুলস অর্ডার অফ অপারেশন হোয়েন এভালুয়েটিং ফর্মুলা। অর্থাৎ এক্সেলটা এখন বেডমাস বা বদমাসটা কি, বি ফর ব্র্যাকেট অর প্যারেন্থেসিস, ও ফর
আমি যদি বদমাস বলি, ও ফর হবে অর্ডার, এক্সপোনেন্ট, পাওয়ার, এগুলো হলো, অর্থাৎ প্রথমে সে কাজ করবে ব্র্যাকেটের, তারপরে যদি পাওয়ার থাকে, পাওয়ার বলতে যেমন স্কোয়ার বা এ কিউব, মানে এই যে 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম থাকে, সেগুলোর কাজ আগে করবে, তারপর সে ডিভিশন ভাগের কাজটা করবে, আমরা জানি এগুলা, এরপর মাল্টিপ্লিকেশন, তারপর এডিশন এন্ড সাবট্রাকশন, তাই না? তো এই যে এই কাজগুলো এই নিয়মেই এক্সেল শিটেও করবে। অর্থাৎ এক্সেলের একটা ছেলে যদি আপনি মনে করেন ক্লাস 7 বা 5 বা 6 এর যে সরল অঙ্কগুলো আছে, এক্সেলের একটা শিটে ওই ফর্মুলাটা যদি হুবহু টাইপ করে দেন, ও সঙ্গে সঙ্গে আপনার ফলাফলটা দেখায় দিবে। যদিও অঙ্কটা করে দেখাতে পারবে না, কিন্তু ফল কত হবে, অ্যান্সার কত হবে, এটা সে দেখায় দিবে। তো এটা গেল একটা বিষয়। আর এখানে বলা হচ্ছে আমরা ফাংশন, এক্সেলের কিছু ফাংশন এখানে ব্যবহার করা হচ্ছে, অ্যান্ড অর নট, এই লজিক্যাল যে ফাংশনগুলো আছে এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। অ্যান্ড দিয়ে কি বোঝায়? এক্সেলের ফর্মুলার ক্ষেত্রে যদি অ্যান্ড দিই, কন্ডিশন যাই দিব, একাধিক কন্ডিশন দিব। এখন অ্যান্ড দিয়ে কন্ডিশন দিলে, কন্ডিশন যদি প্রত্যেকটাই ট্রু হয়, ম্যাচ করে, তাহলে আপনি ফলাফল পাবেন ট্রু, অর্থাৎ আপনি যে ফলাফল চাচ্ছেন সেটা পাবেন। আর যদি কোনো একটা ম্যাচ না করে, তাহলে জিরো হয়ে যাবে, অর্থাৎ ফলস হবে। এটা হলে অ্যান্ড দিয়ে যদি শুরু করেন। অর্থাৎ আমি যদি বলি আমি এবং, হয়তো আপনাকে বললাম আমি এবং আপনি রুম থেকে বের হয়ে যাব, আমি গেলে কি হবে? আপনাকেও যেতে হবে, নাহলে শর্তটা সত্য হবে না। কিন্তু অরে কি, যে কোনো একটা কাজ হলেই হবে, বা দুজন, আমি বললাম আমি এবং আপনি চলেন রুম থেকে বের হয়ে যাই, আমি আমি অথবা আপনি চলেন রুম থেকে বের হয়ে যাই, অর্থাৎ দুজন গেলেও চলবে, যে কোনো একজন গেলেও চলবে। অর্থাৎ এই ধরনের শর্ত যখন আসবে, তখন সে যে কোনো একটা ট্রু হলেই, একাধিক শর্ত দিচ্ছেন আপনি, একটা ট্রু হয়েছে, পুরোটাই ট্রু। অর যখন ব্যবহার করবেন, এরপর নট, ঠিক অরের উল্টা। যদি নট বলেন, তাহলে কি হবে? সত্যটা মিথ্যা হবে, মিথ্যাটা সত্য হবে। আমরা এগুলোর ব্যবহারটা দেখব। তো এখানে একটা টেবিল দেওয়া আছে, দেখেন। আমি এই ডেটাগুলো ডিলিট করে দিলাম, পরে আমরা কম্পিউটারকে দিয়ে ডাটাগুলো, ফর্মুলা ব্যবহার করে ডাটাগুলা লিখব। ভুল হয়েছে, আমি এই ডাটা যেগুলো টাইপ করতে হবে সেগুলো আমি আর মুছলাম না। আমি এখানে ধরেন এই ডেটাগুলো দরকার নেই। এখন এইখানে আমি একটা ক্রাইটেরিয়া সেট করতে চাই, জুনিয়র সিনিয়র এরকম আমি ক্রাইটেরিয়া সেট করতে চাই। তো সেখানে বলা হচ্ছে বয়সের ক্ষেত্রে, এজের ক্ষেত্রে আমি একটা কন্ডিশন ফিক্স করব, যদি যাদের বয়স 33-এর চেয়ে বড় তারা হবে সিনিয়র, আর না হলে হবে জুনিয়র। তাহলে এখন আমি কি লিখবো? ইকুয়াল সাইন দিয়ে ফাংশন ব্যবহার করব ইফ, ব্র্যাকেটের মধ্যে আমি কি করব, ওই যে সেলের ডেটার সাথে কম্পেয়ার করব সেই সেলের উপরে ক্লিক করব, তারপর সিনিয়র জুনিয়র। এখন এখানে কথা আছে, দেখেন, সিনিয়র এবং জুনিয়র ডবল কোটেশনের মধ্যে আটকানো হলো। এক্সেলে টেক্সট টাইপ ডাটা যখনই আসবে, সেটাকে আপনার ক্যালকুলেশনের সুবিধা, ক্যালকুলেশন করার জন্য অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। তো আমি যদি এখানে দেখেন, আমি এটাও ডিলিট করে দিলাম, আমি বললাম ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পরে ইফ, ইফ দিয়ে ব্র্যাকেট শুরু। এখন আমি দেব ভ্যালু। এটা প্রথমত হচ্ছে লজিক্যাল টেস্ট, আমি কোন কন্ডিশনটা দিব, কন্ডিশন আমি বললাম যে এই সেলের ডাটা কি হবে, বললাম যে গ্রেটার দেন 30, ইজ গ্রেটার দেন 30, তখন কি প্রিন্ট হবে? এখন এখানে যা দেবো সেটাই প্রিন্ট হবে। যেমন আমি একটু দেখাতে চাই, যেমন লিখলাম 1, না হলে প্রিন্ট হবে 0। বলেন তো আমার এই সেল এখন কি ফলাফলটা আসবে? বললাম যদি D25 এর ডাটা 30-এর চেয়ে বড় হয়,
তাহলে 1 প্রিন্ট করো, না হলে প্রিন্ট করো 0। তো এখানে D25 এ কি আছে 29, যা অবশ্যই 30 এর চেয়ে বড় না, তাহলে কি হবে, প্রিন্ট কি আসবে 0। দেখেন 0 প্রিন্ট করে দিল। তো এখানে আমি এটার জন্য মানে এখানে কেন 1 এবং 0 লিখলাম, কারণ 1 এবং 0 দুটি হচ্ছে নিউমেরিক ভ্যালু, যার জন্য কিন্তু ডাবল কোটেশনটা দিতে হয় নাই। কিন্তু আমি যদি বলি যে যদি 30 এর চেয়ে বড় তাহলে হও সিনিয়র, সিনিয়র, আর না হলে কি বলবো, 0 থাকতে বলবো নাকি কি বলবো, না হলে 0, সেটা 0 হয়ে যাবে, যদি ফলস হয় 0 হবে। আর যদি বলি যে প্রিন্ট হও জুনিয়র, এখন দেখেন জুনিয়র প্রিন্ট। এরপরে কি আছে দেখেন, এই জায়গায় কি আসছে, এন্ড, ইফ দিচ্ছি না, শুধু এন্ড অপারেটরটা ব্যবহার করতেছি, লজিক্যাল অপারেটর এন্ডটা ব্যবহার করছি। বললাম এন্ড B25 ইজ গ্রেটার দেন, বি বলতে এই সেলের ডাটা, B25 বলতে বোঝাচ্ছে এই সেলের ডাটাটা, এই সেলের ডেটা যদি লেস দেন 50,000 হয় এবং D25 সেলের ডেটা যদি গ্রেটার দেন 29 হয়, তাহলে এই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে ট্রু প্রিন্ট হবে, আর ম্যাচ না করলে ফলস হবে। তো এন্টার দিলাম, মনে করেন আমি এটা এই সূত্রটা আমি লিখতে চাই, তাহলে কি করব, জাস্ট এটা ডিলিট করে দেব, এন্ড এন্ড ব্র্যাকেট কোন সেল, এই সেলের ডেটা বলছিলাম ইজ গ্রেটার দেন কত 50,000, যাই দিই 40,000 দিই, 40,000 40,000 কমা, সবসময় একটা থেকে একটা আলাদা করতে আমরা কমা ব্যবহার করব, সেপারেটর হচ্ছে কমা। এরপর এই সেলের ডাটার উপরও কন্ডিশন দেব, ইজ গ্রেটার দেন, আমি বললাম হয়তো 29, অর্থাৎ আমি এখানে বললাম যদি B25 সেলের ডাটা 40,000 এর বেশি হয় এবং D25 এর ডাটা 29 এর চেয়ে বেশি হয়, তাহলে এই সেলে প্রিন্ট করো ট্রু, আর না হলে ফলস। এন্টার দিলাম, ফলস আসলো, তাই না? এরকম ভাবে আমি এখানে যেমন দিলাম অর ব্যবহার করেছি, দেখেন পার্থক্যটা খেয়াল করেন, এখানে ফলস আসছে, আমি কিন্তু বলছি গ্রেটার দেন 2, এখানে কি আসছে, এইটা 40,000 এর চেয়ে তো বড়, ঠিক আছে, কিন্তু এই ছেলে D25 এ 29 এর চেয়ে বড় না, যার জন্য প্রিন্ট আসছে কি ফলস। কিন্তু আমি এইখানে একটু চেঞ্জ করে দিলাম, এক সেম জিনিস লিখলাম, এখানে আমি বললাম গ্রেটার দেন, বলি গ্রেটার দেন, আগেরটার মতোই লিখি 40,000 এবং আগে যেটা লিখছিলাম সেটাই লিখলাম D25 ইজ গ্রেটার দেন 29, পার্থক্য শুধু করছি, এন্ড এর জায়গায় অর বসিয়েছি। এন্টার দিলে এখন কি ঘটবে একটু যদি আমরা এন্টার দেওয়ার আগে বলতে পারি সেটা বেটার, আমরা বুঝতে পারছি কিনা সেটা বোঝা যাবে। একটা তো সত্য না, অর্থাৎ D25 29 চেয়ে বড় না, এটা তো ফলস। আর একটা কি আছে, D25 এর ডাটা, B25 এর ডাটা 40,000 চেয়ে বড়, এটা তো সত্য, তাই না? তাহলে এখানে কি আসবে, ট্রু আসবে, কারণ একটা শর্ত যখন সে কম্পেয়ার করে ট্রু পাচ্ছে সে বলবে ট্রু। তাহলে এন্ড এবং অরের মধ্যে বেসিক্যালি যে পার্থক্যটা বোঝা গেল। যারা অনলাইনে আছেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন, বোঝা যাচ্ছে? অনলাইনে যারা যুক্ত আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন? কেউ একটু বলবেন যে শোনা যাচ্ছে? জি স্যার।
বোঝা যাচ্ছে? জি বুঝতে স্যার, বুঝতে পারছেন? পারছি। ওকে, থ্যাংক ইউ। তো এরপরে কি আসছে? নট, অর একসঙ্গে ব্যবহার করা হচ্ছে। নট দিলে জাস্ট উল্টা হবে। একসঙ্গে দুটো অপারেটর ব্যবহার করতেছে। তো প্রথমে কাজ করবে কোনটা? ভিতরেরটা। অর্থাৎ যদি আপনি মনে করেন এইটা দিলেন না, এই নট থেকে এইটুকুন আমি দিব না, এখন কি ঘটবে দেখেন তো। অর C25 যদি ফাইন্যান্স হয়, FIN হয়, এবং C25 যদি মার্কেটিং হয়, কি প্রিন্ট হবে? এর দুটোর যে কোনো একটা শর্ত ম্যাচ করলে কি হবে? ট্রু হবে। যেহেতু অর দেওয়া আছে, আমি এন্টার দিয়ে দেখি কি ঘটলো। ফলস আসলো, তাই না? ফলস আসলো। তো এখন অন্য অন্য ডাটা কিন্তু ফলস। ট্রু কখন আসলো? শুধু এখানে ট্রু আসলো। কেন আসলো ট্রু এখানে? যেহেতু আমি যে শর্তটা দিয়েছিলাম, আমি বলতে চাচ্ছিলাম যে অর 28, মানে সেল ডিফারেন্স গুলো কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। C28 ইজ ইকুয়ালস টু ফাইন এবং C28 ইজ মার্কেটিং। তো এখন দেখা যাচ্ছে যে এটা ফাইন আছে। আরেকটা কি বলছি? দুটি C28, মানে কি? C28 এ যদি ফাইন্যান্স এবং মার্কেটিং এর দুটোর যে কোনো একটা যদি থাকে, তাহলেই সে কি হবে? ট্রু ভ্যালু আসবে, আর না হলে ফলস আসবে। এখন এর আগে যদি শুধু একটা কথা আমি লাগিয়ে দেই, NOT ব্র্যাকেট। এখানে ব্র্যাকেট গুণে গুণে সমান সংখ্যক, অর্থাৎ যতগুলো ব্র্যাকেট আপনি শুরু করবেন ততগুলো ব্র্যাকেট শেষ করতে হবে। যদি শুরু শেষ করার সুযোগ না আসে, লাস্টে ব্র্যাকেটগুলো গুণে দিতে হবে। তো আমার এই ফর্মুলাটা যখন নট রিমুভ করে দিয়ে আমি এন্টার দিচ্ছিলাম, তখন কিন্তু ও আমার একটা সংকেত দিচ্ছিল। তার মানে ওইখানে আমার ব্র্যাকেট একটা বেশি ছিল, তখন ব্র্যাকেট বেশি পাচ্ছিল। কিন্তু এখন আবার ব্র্যাকেট একটা কম পাবে। যদি আমি এন্টার দিতাম, আবার আমাকে সিগন্যাল দিত। এন্টার দিলাম, দেখেন ঠিক উল্টা হয়ে গেল। অর্থাৎ সত্যটা মিথ্যা, মিথ্যাটা সত্য হয়ে গেল। আমরা এভাবে ডাটাকে কনভার্ট করতে পারি। তো আমরা যদি মনে করেন প্রথম সিলেক্ট সব ডাটাকে কন্ডিশন দিয়ে করলাম, তারপরে ব্লক করলাম, এখানে ক্লিক করলে অন্যগুলোও ঠিক একই সাথে ফর্মুলাটা কপি টু পেস্ট হয়ে যাবে। অর, অ্যান্ড, নট, এই তিনটা লজিক্যাল অপারেটর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বোঝা গেল? গুড। এইগুলোর ব্যবহার আরো এখানে কিছু একটু বিস্তৃত করে দেখানো হচ্ছে। মনে করেন একটা শপিং মলে আপনি মার্কেট করতে গেছেন, তো দেখা গেল কন্ডিশন দেওয়া আছে, যদি ভাই আপনি এত টাকার জিনিস কিনেন তাহলে আপনি এত % ডিসকাউন্ট পাবেন। যেমন বলা হচ্ছে, অ্যামাউন্ট যদি কোনো কাস্টমার যদি 50,000 বা তার বেশি টাকার পণ্য ক্রয় করেন, তাহলে তাকে 25% ডিসকাউন্ট দেওয়া হবে, ঘোষণা দেওয়া আছে। এরপরে বলা হচ্ছে যদি 30,000 টাকা বা তার উপরে ক্রয় করেন, তাহলে 20% পাবে। একইভাবে 20,000 হলে 10%, 10,000 হলে 5%। কিন্তু যদি সে 10,000 টাকার নিচে পণ্য ক্রয় করে, তাহলে তার কোনো ডিসকাউন্ট দেওয়া হবে না। এই কন্ডিশন দেওয়া আছে। তাহলে আপনি এখন কত টাকার জিনিস কিনলে কত টাকা ডিসকাউন্ট পাবেন, আপনি নিজে নিজে ক্যালকুলেশন করতে চাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখেন, এখন এইটার ব্যবহারটা আমরা করতে পারি ইফ ব্যবহার করে, ইফস ব্যবহার করে। ইফটা আগের ফর্মুলা, এইটা একটু আপডেট হয়েছে। ইফ দিলে কি হয়, প্রত্যেকটা কন্ডিশনের আগে ইফ বসাতে হয় এবং গুনে গুনে ব্র্যাকেট দিতে হয়, প্যারেন্থেসিস ইউজ করতে হয়। বাট ইফসে এই ইফও লিখতে হয় না, আবার ব্র্যাকেটও আর দিতে হয় না, একবারে কন্ডিশনগুলা লাইন বাই লাইন লিখে গেলেই এন্টার দেওয়ার সাথে সাথে রেজাল্টটা একই আসবে। অর্থাৎ ইফ দিয়ে যে রেজাল্ট পাবেন, ইফ দিয়ে সেই রেজাল্টই পাবেন। ইফসের ব্যবহারের সুবিধা হচ্ছে এখানে আপনার ব্র্যাকেট কাউন্ট করতে হয় না, বারবার ইফ লিখতে হয় না, সময় কম লাগে, তাই না? তো এখানে দেখেন
এই জায়গায় কি ফর্মুলা আছে বোঝা যাচ্ছে না, তাই না? উপরের দিকে ফর্মুলা বারটা আবার কি হচ্ছে, হাইড হয়ে আছে স্ক্রিনে এসে। তো এখানে কি লেখা আছে, কোন সেলের ডেটাকে যদি ফর্মুলাটাকে টেক্সটে রূপান্তর করতে চান তাহলে ওই সেলের এসে আপনি কি করবেন, জাস্ট এখানে একটা বসিয়ে কমা দিবেন, এন্টার দিবেন। সে কিন্তু আর ফর্মুলা নাই, এখন সে টেক্সট টাইপ ডেটা হয়ে গেছে। কমা বসায় দিবেন, আর কিছুই না। এন্টার দিবেন, এইটা তখন ফর্মুলাটা টেক্সট হয়ে গেছে, এটার আর কোনো কার্যকারিতা থাকলো না, ফর্মুলা হিসেবে আর কোনো কার্যকারিতা থাকবে না। তো এখন দেখেন এখানে আমরা কি লিখছি, এই স্ক্রিনটা একটু সরিয়ে দেওয়া যায় কিনা দেখি। এইখানে সেল পয়েন্টার আনলে যা দেখা যাবে, যা লিখছি আর কি, তাই না? এখানে একটা কমা আমি বসাইছি, কমাটাও তুলে দেই, কারণ কমা থাকলে তো সে আর ক্যালকুলেশনে নেবে না। ঠিক আছে, কি বলা হচ্ছে, এই ডাটাটা কোন সেলে আছে, এই যে এন কলামে, তাই না? এন কলামে ডাটাটা আছে না, এন কলামের কোন সেলে প্রথম ডাটাটা আছে, এই যে 37। সেল অ্যাড্রেসটা তো আমাদের বুঝতে হবে, আগেও বুঝছি আমরা, তাই না? তো 37-এ ডেটা যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 50,000 হয় তাহলে সে আমাকে কমিশন দিবে কত, N37-এর যে ডেটাটা তার 25% কমিশন দিবে। এটা কিন্তু আমরা লিখতেই পারি, ক্যালকুলেটরে দিয়ে এই কাজটা করতে পারি, তাই না? এরপরে আবার আরেকটা সেকেন্ড কন্ডিশন আমরা যাব, ইফ ব্র্যাকেট শুরু N37, অর্থাৎ যে সেলের ডেটার উপরে আমি ক্যালকুলেশনটা করবো সেই সেল অ্যাড্রেস ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 30,000, তখন কি হবে, কমিশন হবে 37 সেলের যে ডেটাটা আছে তার 20%। এরপরে আবার কমা দিয়ে কি করব, আমরা অ্যামাউন্ট আর ডিসকাউন্ট এক সাইডে লিখে নিব, আর এই ফাংশনটা ওইখান থেকে আমরা লাগু করে দিব। আমার এটা লেখার তো দরকার নেই, এই যেখানে যেটা এটা লেখা, আমি জাস্ট এটা কন্ডিশনাল কোশ্চেন, তার আঙ্গিকে আমি সলভ করতেছি, আমি মূলত এই ডাটার উপরে হিসাব করতেছি, যেটার যে প্রাইসটা বা যে অ্যামাউন্টের পণ্য আমি ক্রয় করছি সেই অ্যামাউন্টের উপরে আমি হিসাবটা করতেছি। তো 50,000 আর হচ্ছে আমরা ডিসকাউন্টটা বসাই দিচ্ছি, ডিসকাউন্ট কত পাবো এবং কার ডিসকাউন্ট, আমি যে অ্যামাউন্টের পণ্য কিনছি সেই অ্যামাউন্টের ডিসকাউন্ট, সেই অ্যামাউন্টটা তো যেমন নেহার অ্যামাউন্ট কত 60,000, তা অবশ্যই 50,000-এর বেশি, তাহলে যদি 50,000-এর বেশি হয় তাহলে সে কি করবে, ওই ছেলের যে অ্যামাউন্ট তার 25% ডিসকাউন্ট পাবে। তো ওই অ্যামাউন্টটা যে ছেলে আছে সেই ছেলের অ্যাড্রেসকে আমি গুণন করব 25%। জি, সেল অ্যাড্রেস, হ্যাঁ, মানে আমি কোন অ্যামাউন্টের উপরে পার্সেন্টেজটা দিচ্ছি, অ্যামাউন্ট যেটা আমি পণ্য বাই করছি সেইটার উপরে তো পার্সেন্টেজ দিচ্ছি, যার জন্য আমি এখানে N37 বলতে এই যে ডেটাটা, অর্থাৎ বলছি কি N37-এর ডেটা যদি 50,000 এর সমান ওর বেশি হয়, গ্রেটার দেন 50,000 আর ইকুয়ালস টু 50,000, তখন ওই অ্যামাউন্টের 25% আমি ডিসকাউন্ট পাবো। ওই অ্যামাউন্টটা যে সেলে আছে সেই সেলটাকে আমি এখানে ক্লিক করব, আমার কিন্তু টাইপ করা দরকার নেই, ক্লিক করলেই ওই সেলটা চলে আসবে। একইভাবে কমা দিয়ে আমি পরেরটা লিখলাম যে ইফ 37, দেখেন আমি যদি এইখানে লিখি, সরি স্কিপ দিই, মনে কর এখানে যদি লিখতাম তাহলে কি লিখতাম, প্রথমে ইকুয়াল সাইন দিতাম, তারপরে ইফ ব্র্যাকেট দিয়ে কি লিখতাম, লজিক্যাল টেস্ট কার উপর দিব, এই সিলেক্ট ডাটার উপরে। এখন এখানে নিয়ে যে আমি ফলাফলটা আনতে চাচ্ছি কোন সেলে, 38-এ, এখন যদি আমি 37-এর ডাটাটা নেই তাহলে কিন্তু ওই 37-এর উপরে এক লাইন বাদ দিয়ে আমার ভুল ক্যালকুলেশন সে করবে। তো আমি সোজা যে লাইনটা আছে, যাকে আমি কমিশন দেব তার অ্যামাউন্টটাই নিব। তো এখানে আমি লিখলাম 37 ইজ কি
গ্রেটার দেন অর ইকুয়ালস টু 50, যেহেতু আমি বলছি 50,000, তখন সে কি হবে, অ্যামাউন্টের উপরে 25% ডিসকাউন্ট পাবে। তো অ্যামাউন্টটা কোন সেলে আছে, এই সেল, ক্লিক করলাম এই সেল, আমার কিন্তু টাইপ করা দরকার নেই, ক্লিক করলেই এই সেলটা আসছে, ইকুয়াল সাইন দিলাম, সরি আমি মাল্টিপ্লিকেশন সাইনটা দিলাম, দেন কত পার্সেন্ট, 25%, কমা দিলাম। এখন সেকেন্ড কন্ডিশনে যাব, আবার ইফ দিয়ে শুরু, ইফ ব্র্যাকেট দিলাম, লজিক্যাল টেস্ট কি বলবো, যে এই ডেটাটা কত ছিল ওখানে, অ্যামাউন্টটা 30,000 টাকা, তাই না, পরেরটা 30,000। ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 30,000, তখন সে কি কমিশন পাবে, একটা সেলই স্যার সেম টু সেম করে 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 সব একটা, আমি একজনের হিসাবটা করব, বাকি জনের হিসাবটা কপি পেস্ট, কপি পেস্ট করলে হয়ে যাবে। তাহলে এখন এই যে এটা করলাম, এইভাবে লেখার পরে এখন এখন কি হবে, এটা হবে এই যে আমার যে অ্যামাউন্টটা আছে তার কত পার্সেন্ট, 20%। আমি আবার কমা দিলাম, কমা দিয়ে পরের কন্ডিশন কি আছে, ওই একই ছেলের ডেটাটা, ও ইফ দিতে হবে, ইফ লজিক্যাল টেস্ট কি হবে, এই সেলের ডেটা ইজ গ্রেটার দেন হ্যাঁ, 30,000 গেছে, 20,000। 20,000 আমি কত লিখছি, ওটাই লিখছি না, 30,000 যায়, আমি তো সে লিখবো, কি হলো, ট্রু ভ্যালু আসছে, 37 কেন, 38, 38 ইজ গ্রেটার দেন কত, ভ্যালুটা কত হবে বলছি, 20,000, তাই না, 20,000, তখন কি হবে, তখন 20,000 10%, 10% থেকে আমরা ওইখান থেকে সেলটা সিলেক্ট করে 10% উঠবে না? হ্যাঁ হ্যাঁ উঠবে, উঠবে, গুড আইডিয়া, ওটা সিলেক্ট করলেও 10% উঠবে, বারবার আমার সেল রেফারেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আবার ইফ ব্র্যাকেট, কোন সেলটা, এই সেল, বুঝলাম না, কিছু একটা ঘটছে, কত হবে এখন, কত হবে 10%-এর পরে, 10,000, 10,000 থাকে। ব্র্যাকেট দিলাম, কি হবে, N38 গুণন হবে কত পার্সেন্ট, 5%, এর বাইরে গেলে কি হবে, 0। স্যার এখানে নিচে দেখতেছি ব্র্যাকেট আমার চারটা দেওয়া। এখন দেখেন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটার কালার কি ছিল, গ্রিন কালার এখানে দেখাচ্ছে। এইটারটা শেষ করছে এখানে, এরকম ভাবে প্রত্যেকটাই শেষ, এর আগের যে ব্র্যাকেট ছিল এই যে আপনার পার্পল কালার দেখেন ওইটার উপরে গেছে, এরপরে অর্থাৎ যে ব্র্যাকেটটা যেটা দিয়ে শুরু করছে যে কালারের, সেই কালারে আসতে হবে, ফার্স্টেরটা ব্ল্যাক ছিল, ব্ল্যাক ছিল। ফার্স্টের ব্র্যাকেটটা কি ছিল, ব্ল্যাক, অর্থাৎ যেভাবে ব্র্যাকেটটা আসবে আপনি গুনে গুনে দেখবেন, ফার্স্টের যে ব্র্যাকেটটা সেই কালারের ব্র্যাকেট পাইলেই বুঝবেন ব্র্যাকেটের সংখ্যা সমান হয়ে গেছে, এখন এন্টার দিবেন, ফলাফলটা পেয়ে যাবেন, তাই না। তাহলে এখন পরের গুলো ব্যবহার করার জন্য আরো চাপাতে হবে, বোঝা গেল,
তো এখন এটাকে যদি আমি কপি করি, অন্য অন্য সেলের ডেটাও হয়ে গেল। যেমন এখানে 0 টাকা কমিশন পেল, কারণ কি, সে যেহেতু মাত্র 8,000 টাকার জিনিস কিনছে। এখন এই ডেটাগুলো পরিবর্তন করবেন, যেমন নেহা কত, 30,000 টাকা। এখন ওরে যদি আপনি বলেন যে না ও 50,000 টাকার জিনিস কিনছে, মাহি অ্যামাউন্ট সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল জিনিসটা? তো আবার ও ধরেন কিনছে 9,000 টাকার জিনিস কিনছে, ও কিন্তু আগের বারে কত 2,000 টাকার বেশি জিনিস কিনছিল, যার জন্য 5% আছে। 9,000 টাকার জিনিস কিনছে, 0 হয়ে 9,000 টাকা। কি বলছিল? হুম, আমি তো কোন সেলের উপর গেছি। দেখেন 9,000 টাকা যখন হচ্ছে তখন সে 0 টাকা কমিশন পাচ্ছে। জি স্যার, বোঝা গেল? তাহলে এখন আমাদের এই অ্যামাউন্ট কম বেশি হবে, বা আরো আমি ইয়া পাবো, যারা কাস্টমার পাবো, তাদের কাস্টমার কে কত টাকার জিনিস কিনছে এখানে বসাই দেবো, আর এই সেলটাকে কপি করে রাখবো, সঙ্গে সঙ্গে বুঝে ফেলবো যে কত টাকা হবে এবং তাকে কত টাকা দিতে হবে। তাহলে তাহলে এখানে কি নেট অ্যামাউন্ট, যদি এখানে আরেকটা কলাম আমি যোগ করি, নেট অ্যামাউন্ট, অর্থাৎ তাকে কত পে করতে হবে। এখন কত পে করতে হবে এটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এই যে প্রাইস থেকে এটা কি করতে হবে, ডিডাকশন করতে হবে, মাইনাস করতে হবে। ইকুয়াল সাইন দিলাম, এই ডাটাটা ক্লিক করলাম, মাইনাস এই ডেটাটা লিখলাম, তাকে নেট পে করতে হবে কত, এন্টার দিলাম। বোঝা গেল যে যদিও সে 60,000 টাকার জিনিস কিনছে, কিন্তু যেহেতু একটা কন্ডিশন দেওয়া আছে, সে 20% কমিশন পাবে 50,000 টাকার বেশি কিনলে। এখন তাকে দিতে হবে কত, 45,000 টাকা। বোঝা গেল জিনিসটা? এখন অন্যদেরটাও আপনি কমিশনটা এখান থেকে বের করে ফেলতে পারবেন। দেখেন দীপ 9,000 টাকার জিনিস কিনছে, ও আর কোনো কমিশন পায় নাই, ওকে 9,000 টাকাই দিতে হচ্ছে। এখন দেখেন এই ডেটাটা ঠিক হুবহু এই ফর্মুলাটাই আমরা যখন ব্যবহার করব ইফস ব্যবহার করে, তখন কিন্তু আর ব্র্যাকেট দেওয়ার কোনো ঝামেলা নাই। শুধু একটা শুরুতেই ইফের সাথে এজ যুক্ত করা হলো, তখন এই কন্ডিশনের সবগুলাই ঠিক থাকবে, ব্র্যাকেট বাড়তি লাগবে না, আর লাগবে না কি বারবার ইফ কথাটা লিখতে হবে না। কিছু বলছেন ভাইয়া? এখানে নেট অ্যামাউন্ট বলতে আমার কত টাকার পণ্য কিনেছি তার থেকে কত টাকা কমিশন পাবো এটা বিয়োগ করতে হবে। যার জন্য আমি এখানে এই যে এখানে এই কার্সর সেল পয়েন্টারটা রাখলাম, রাখার পরে আমি এখানে একটা ইকুয়াল সাইন দিব। যে কোনো ফর্মুলা ব্যবহার করতে শুরুতে ইকুয়াল সাইন দিতে হয়। ইকুয়াল সাইন দিব, এরপরে যে সেলে আমার অ্যামাউন্ট আছে সেই সেলে ক্লিক করব, বিয়োগ করব যে সেলে কমিশনটা পাচ্ছি সেই সেলে, এন্টার দিলাম। এরপর আমার দেখা যাচ্ছে অন্য অন্য সেলের কমিশনটাও পেয়ে যাচ্ছে। এখন এটা আমরা আগের দিনে ইফ ব্যবহার করতাম, তো এখন আমরা আপডেট এটাই ব্যবহার করব। তো দেখায় নিলাম যে ইফ এবং ইফসের মধ্যে যে একটা মানে পার্থক্য, ইফ সুবিধা কম সময় লাগবে, ব্র্যাকেটের গোনার কোনো আর দরকার নাই, ব্ল্যাক দিয়ে শুরু করছি কোনটায় শেষ হলো দরকার নেই, কারণ ব্র্যাকেট একটা কম বেশি হবে, ও দেখা যাবে আপনাকে সিঙ্গেল একটা সিগন্যাল দিয়ে বসছে যে ভাই তোমার ফর্মুলা ঠিক হয় নাই। আর এখানে ওইটার ঝামেলা নাই। সেখানে কি হচ্ছে দেখেন, ইফসের ক্ষেত্রে সরাসরি এই জিনিসটা বসে যাচ্ছে। আমি একটু ফর্মুলাটাকে টেক্সটে রূপান্তর করে নেই। এই ফর্মুলাটা লিখলাম, মনে করেন এখানে পেস্ট করলাম, জাস্ট এই ফর্মুলাটা লিখবো। দেখেন তো বোঝা গেল এখানে কি এক প্রত্যেকটা কন্ডিশনের সঙ্গে আমার ইফ নাই, আবার ব্র্যাকেটও শুরু করছি আর শেষ করছি একটা দিয়ে। তাহলে আপনারা এই কাজটুকুন করেন তো দেখি। এই টেবিলটাতে গিয়ে আগের যে ডাটাটা আছে ওটা মুছে দেন, মুছে দিয়ে নিজেদের মতো করে করেন। যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনের উপর বেস করে আপনার যেহেতু এটা শিটে দেওয়া আছে, এই কাজটা একটু করে দেখেন। করলে আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন কি ঘটলো।
আগে যেটা দিয়েছিলাম সেটার উপর করতে পারেন, এই যে কন্ডিশন যেভাবে দেওয়া আছে। না, আপনি 60-এর উপরে করেন। থাকুক। যারা অনলাইনে আছেন তারা কি এটা করার চেষ্টা করতেছেন? কি আরো সময় লাগবে? হ্যাঁ, ওই যে ক্লিক করবেন, সেলের উপরে ক্লিক করবেন, তাহলে ডাটা টাইপ করার দরকার নেই। তাই তো দিবেন, এই যে আমি দেখেন দিচ্ছি কি, সরি। হ্যাঁ হ্যাঁ, আপনি হুবহু যদি লিখতে চান তো ভুল টুল হতে পারে। জাস্ট এই যে এই যে এরকম ইয়ে দিলেন, ইফস করলেন, ইফস দিয়ে ব্র্যাকেট দিলেন, এরপর লজিক্যাল টেস্ট কোথায় কিসের উপরে দিবেন? এই যে এই সেল কি বলছেন, ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু, এই ডেটাটা টাইপ করবেন। আবার যদি এই ডেটাটা ওইখানে যেহেতু আছে, ওইখানে ডেটাটা ক্লিক করলো, সেটা আবার ডেটাটা সে নিয়ে নেবে।
আচ্ছা, মানে সেল অ্যাড্রেস এখানে লিখে দিলে হবে। 50,000, 5,000 হয়েছে না, ভুল করলে হবে না। এরপরে এখানেই তো এটার গুণ করবেন কত দিয়ে, 25%, কথা করে লিখবেন। এরপরে আবার কমা দিয়ে কি লিখবেন, এই যে এই সেলের ডাটা কত বলছেন, ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু কত টাকা যেন বলছিলাম, 3,000 টাকা না, 30,000, তাহলে লেখেন 30,000 ব্র্যাকেট দিয়ে কি, এই সেলের 20%, তাই না, স্টার 20%। তো আপনি যদি হবু দেখে দেখে সেল নাম্বার করে টাইপ করতে থাকেন, সময় তো লাগবেই। ওটা রিমুভ করার জন্য বা ওটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে জাস্ট সেলের উপরে ক্লিক করতে হবে, আর কিছু না। এরকম ভাবে এর পরেরটা কত কন্ডিশন ছিল, আমি একটু স্ক্রিনটা ছোট করে নিই তাহলে দেখতে পারবো। কত, 20,000, স্কেলটা সরাই দিই। সমান চিহ্ন দিচ্ছি কেন, দেখেন আমি কিন্তু ভুল করছি অলরেডি, কত, 20,000 না, তখন কি হবে, এই সেলের কত পার্সেন্ট, 10% না, 10%। এই যে এখানে আমি কিন্তু 30,000-এর বেশি বলছি, সমান কথাটা বলি নাই, তো 30,000 ডাটাটা শেয়ার নেবে না, 30,000-এর বেশি শুধু, হ্যাঁ সমান চিহ্ন দিলে 30,000টাও নিবে। আর যদি আমি শুধু গ্রেটার দেন 30,000 লিখতাম, তাহলে 30,000-এর ডাটার কোনো হিসাব সে নিত না, কিন্তু ফর্মুলাটা আমার ভুল হতো আর কি। একই কথা হবে, রাইট, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, একটা যেহেতু আপনি ফর্মুলাটা তৈরি করছেন সেম, হ্যাঁ জাস্ট ওখানে রিপ্লেস করে দেবেন, আপনার আগে ছিল হয়ে যাবে। অর্থাৎ আগের আগের যে ফর্মুলাটা আমরা লিখলাম সেই ফর্মুলা থেকে ইফ এবং ব্র্যাকেটটা ডিলিট করে দিলেই হয়ে যাবে। না, আমার তো প্রথমে একটা সেলের উপর আমরা হিসাব করবো তো, আর বাকিগুলা আমি কপি পেস্ট করবো, আর কিছু না, কপি পেস্ট করবো। তো এরপরেরটা কি ছিল, কমা দিয়ে এরপরে কি ছিল, 10%, তারপরে ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 10,000, কমা দিয়ে লিখবো কত, ইন্টু 5%। এরপর কি ছিল, আর নাই, জিরো, এর বাইরে অর্থাৎ কন্ডিশন না হলে জিরো। কি হয়েছে, এখানে এই রেজাল্টটা তো আমি পাই নাই নাকি, এটা কি আমি গুণন করি নাই নাকি, ও একটা বাদ পড়ছে, রাইট। তাহলে এইখানে আমি দিলাম লেস দেন 10,000, তখন হবে জিরো, একই রেজাল্ট আসলো, ঠিক আছে না। তো ইনশাল্লাহ হবে, এখন ড্র্যাগ করে দিলেই হয়ে যাবে, রেজাল্ট পেয়ে যাবে। তো এখানে ব্যক্তির ক্রয় ক্ষমতা বাড়লে সে কমিশনও বেশি পাবে, তাই না, জাস্ট অটো ক্যালকুলেট হবে। ওই যে আমরা তো সবাই গেট শিট সম্পর্কে আমাদের আইডিয়া আছে, বিশেষ করে আপনাদের তো আছে, দেখবেন নামের পরে ঠিক এইভাবে বাংলায় কত নাম্বার পাইছেন, কি নাম্বার পাইছেন, তার গেট কি আসলো, গেট পয়েন্ট অ্যাভারেজ কি আসলো, এটা দেখায় না। তো ওইখানে একটা ক্যালকুলেশন আমি এখানে দেখাবার চেষ্টা করছি, আপনারাও একটু দেখে নেবেন যে আসলে জিনিসটা বোঝা যায় কিনা।
স্যার নামাজের ব্রেক দিবেন আজকে? ইয়াতে দিই 5টা 10-এ দিই, 5টা 10 থেকে 5টা 20, সময় জি কম হবে? স্যার, জি স্যার, ঠিক আছে। ওকে। এখানে বলা হচ্ছে ক্যালকুলেট গ্রেড অ্যান্ড সিজিপিএ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, ইউজিং ইফ ইফস সুইচ। একই কাজ হবে, শুধুমাত্র ফর্মুলাটার ব্যবহারটা একটু আলাদা, কিন্তু ফলাফল আমরা একই জিনিস পাবো। ইফ দিয়ে যা পাবো, ইফ দিয়ে তাই পাবো, সুইচ দিয়েও তাই পাবো। তো আমরা যখন যেটা ভালো মনে হবে সেটা দিয়েই কাজ করব। তো সবচেয়ে সুবিধা মনে হবে ইফস দিয়ে কাজটা করা। ইফস দিয়ে কি করা হচ্ছে দেখেন, এই যে বলা হচ্ছে আমি যদি এই ফর্মুলাটা টাইপ করি, এই ফর্মুলা দ্বারা কি বোঝাচ্ছে দেখেন তো, ইফস, ইফ দিচ্ছি এরকম, এই কারণেই ইফ দিচ্ছি যাতে বারবার আমাকে ইফ এবং ব্র্যাকেট ব্যবহার না করতে হয়। ইফ তো দেওয়া আছে, আপনি দেখে নেবেন। তো বলা হচ্ছে ইফস N46 বলতে বোঝাচ্ছি যে এন কলামের এই 46, এই ডাটাটা, এই ডাটাটা, ঠিক না? বলা হচ্ছে ইফ N46 ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 80, আমরা তো বলি এ প্লাস, সেটাই বলা হচ্ছে। কন্ডিশন দেওয়াই তো আছে এখানে। এখানে দেখেন, greater than or equals to 80a plus, greater than or equals to 70a, greater than or equals to 60a minus, greater than or equals to 50b, এরকম ভাবে গ্রেড পয়েন্ট গুলো দেওয়া আছে। এটার উপর ভিত্তি করে আমি একটা রেজাল্ট শিট বানাবো, মনে করেন কোন একটা স্কুল বা কলেজের একটা রেজাল্ট শিট বানাবো ব্যক্তি অনুসারে। প্রত্যেকটা ব্যক্তির নাম্বার আগে এন্ট্রি দিব, তারপরে সেটাকে আরেকটা সিস্টেম আছে, সেটা এখনো করে নেই, রোটাকে কলামে রূপান্তর করে নেব। কারণ এটা তো একজন ব্যক্তির রেকর্ডে কি থাকবে, প্রথমে নাম, তারপর তার বিভিন্ন সাবজেক্টের নাম্বার, কিন্তু এখানে কি আছে, সাবজেক্টটা ভার্টিক্যালি আছে। এটা কি হচ্ছে, আমি ওই রোটাকে কলামে ট্রান্সপোজ করে নিয়েছি। আমরা এটা দেখাবো আর কি ইনশাল্লাহ। তো এখন ফর্মুলা যখন আমি টাইপ করছি, এই জিনিসগুলা এন্টার দিলে ফলাফলটা পেয়ে যাবে। অর্থাৎ এই যে আপনার 46 সেলে এন কলামের ডেটাগুলার করসপন্ডেন্ট যে সেলগুলোর ডেটাগুলা, এই ফর্মুলাটা যদি ম্যাচ করে তাহলে আসবে এই গ্রেড পয়েন্টগুলা এ প্লাস, আর যদি ম্যাচ না করে তাহলে আসবে কত, এফ, এফ গ্রেড আসবে। তো ঠিক আছে, আমরা 10 মিনিটের জন্য একটু বিরতিতে যাচ্ছি, আর যারা এখানে থাকবেন প্র্যাকটিসটা করতে পারেন, কোনো সমস্যা নেই। 10 মিনিটস, অর্থাৎ আমরা 5টা 21-এ ক্লাসটা আবার স্টার্ট করব। সবাই কি গ্রেডটা বার করতে পারছেন?
দেখেন সুইচে কি ঘটে। সুইচ একটা ফাংশন, এই সুইচ ফাংশনটা প্রথমেই বলা হচ্ছে ট্রু, তারপরে এই ইফসের মধ্যে যে কন্ডিশনটা লিখছেন সেই কন্ডিশনটা, অর্থাৎ যদি ট্রু হয়, সবগুলো কন্ডিশন ট্রু হলে এখানে একটা জিনিস অতিরিক্ত লিখতে হলো শুধু ট্রু, তাহলে ভ্যালু আসবে ট্রু, আর না হলে ফলস আসবে। তারপর সুইচ ফাংশনটা একটু ব্যবহার করি, এটার একটা বিল্ট ইন ফাংশন, সুইচ ফাংশনটা ব্যবহার করে কাজটা করে ফেলি। অর্থাৎ আপনি ইচ্ছা করলে এই যে এখানে যে ফর্মুলা লিখছেন সেটাকে একটা এই ইনভার্টেড কমা দিয়ে কপি করে এখানে বসাই দেন, ব্র্যাকেট তার ইফের জায়গায় সুইচ লেখেন আর ব্র্যাকেটের ভিতরে একটা ট্রু লিখে দেন, বাকি যা আছে সব ঠিক থাকবে। তো এইটা আপনার পরে ব্যবহার করে দেখতে পারবেন যে কি ঘটনা ঘটে। তো আমি আপাতত সি আমার করা আছে কাজগুলো, এই তিনটা ফর্মুলা আমরা এখানে ইউজ করছি, তিনটা ফাংশন, একটা ইফ, একটা ইফস আর একটা হলো সুইচ। ফলাফল একই আসছে, তাই না? তিনটাতেই কিন্তু সি আসছে। তো এটাকে বাকি স্টুডেন্ট বাকি সাবজেক্টের গ্রেড তৈরি করার জন্য আমি রাইট বাটন এখানে ক্লিক করলাম, আমার ফলাফলটা চলে আসলো। এইখানে সুইচ দিয়ে যা লিখলাম এখানে এসে কি হলো দেখেন, আমি সুইচ বলেন ইফ বলেন জাস্ট ডাটাকে পরিবর্তন করা হয়, তাই করছি না আমরা। এখানে সুইচ দিয়ে দেখেন ডাটা পরিবর্তন করছে। Q46 সেল বলতে বোঝাচ্ছে এই সেলের ডাটা বা এই সেলের ডাটা। Q46 না বলে আপনি যদি বলতেন N46, একই ফলাফল আসতো। ফলাফল তো সবই একই, তাই না? সেম। তো এইখানে এসে বলা হচ্ছে যে যদি সুইচ দিয়ে বলছে Q46 এ A+ থাকে তাহলে কনভার্ট হবে 5, A+ মানে তো 5, জিপিএ 5 না, না হলে এ হবে A+ সমান 5, যদি এ হয় তাহলে হবে 4। কন্ডিশন এখানে দেয়াই আছে, তাই না? জিপিএর ইয়াটা স্ট্রাকচারটা দেয়া আছে এখানে, এই যে অনুসারে, তাই না? A+ হলে হবে, এখানে লেখেন মনে করেন 5। আমি লেফট অ্যালাইন করে রাখি। এটা হলে 4, 3.5। প্রত্যেকটা সেলের ডাটাকে আমি লেফট অ্যালাইনমেন্ট করে রাখি, ফরম্যাটে গিয়ে এটা করব 3, এটা তাই না? 3 এটা কত? 2.5 নাকি? তারপরে হলো 1, এটা 2.5 নাই, 2, এটা 1 না হলে হবে 0। এই কন্ডিশনটা দেওয়া আছে, এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমি এখানে সুইচ করব ডাটা জিপিএ একটা কলাম মনে করলাম, লিখলাম। দেখেন বলা হচ্ছে সুইচ Q46 এ যদি A+ থাকে তাহলে 5 হবে, A থাকলে 4 হবে, A- থাকলে 3.5 হবে, B থাকলে 3 হবে, C থাকলে 2, D থাকলে 1 এবং F থাকলে হবে 0, তাই না? ফর্মুলাটা কি বুঝলাম আমরা? এখন বাকিগুলোর জন্য যে এন্টার দেন তাহলে দেখা যাবে যা হবার তাই হবে। এখানে যেহেতু ছিল গ্রেড F, যার জন্য এখানে প্রিন্ট হলো 0, তাই না? এখন গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা কি? গ্রেড পয়েন্ট অ্যাভারেজ হচ্ছে এই যে জিপিএ পেলো এটার গড় মার্কস। তো গড়ের ক্ষেত্রে কি আছে? শর্ত হচ্ছে দেখেন এখানে ইফ দিয়ে বলছে ইফ মিনিমাম, এখানে ইফের মধ্যে আবার একটা ফাংশন ব্যবহার করেছে মিনিমাম। আমরা কি মিনিমামটা ইউজ করছি? না, মিনিমাম হচ্ছে সর্বনিম্ন ভ্যালুটা। তো আমরা এটাও দেখাবো, মিনিমামের কয়েকটা ফাংশন আছে, 3টা ফাংশন আছে, সেটা দেখাবো। ইফ মিনিমামের আমি লিখবো MIN, মিন। ডেটা দিচ্ছি কোথা থেকে? রেঞ্জ, অর্থাৎ এই যে এই সেলটার নাম 46 আর 46 থেকে
এইটুকুন ব্লক করব। সেখানে বলা হলো এইখানে আর একটা কাজ করা হচ্ছে, এটাও বোধহয় আমরা করি নাই, তাই না? এটা মার্জ করা, সেল মার্জ বলা হয়। সেল মার্জ, আমি তাহলে এই ফলটা এইখানে লিখি, সেটা ভালো হবে, তাই না? বেটার হবে। তো এইখানে দেখেন প্রত্যেকটা সেল আলাদাভাবে একটা ঘর করে আছে, একটা সেল। এখন কয়েকটা সেল মিলে একটা সেল করা যায়, তাকে আমরা কয়েকটা সেলকে মার্জ করতে পারি। মার্জটা আছে কোথায়? হোমে। এইখানে দেখেন মার্জ সেল, রাইট বাটন ক্লিক করলে মার্জ সেল পাবো। পাবো খুঁজে, কারণ ভার্সনের চেঞ্জ আসছে। এটাই মার্জ অ্যান্ড সেন্টার। আপনাদের ওখানে হয়তো সরাসরি মার্জ সেল ফরম্যাটে মার্জ কথাটা লেখা আছে। তো এখন আমি যখন এটা ক্লিক করব, মার্জ সেল, পুরো সেল এখন কয়েকটা ছিল, 1 2 3 4 5 6 7টা সেল হয়ে গেছে একটা সেল। তো এইখানে আমি ফর্মুলাটা লিখবো। কি লিখবো? ইফ। কি লিখবো? রেঞ্জ। দেখেন এই যেখানে লেখা আছে জিনিসটা দেখেন, রেঞ্জ দিব। সুইচ দিয়ে করছি, সরি, ডাটাটাকে সুইচ দিয়ে, ইফ দিয়েও করা যেত, সুইচ দিয়ে করলো। সুইচে কি বলছে, আমি একটু এটা লিখে দিই যাতে ভুলটা না হয়। কোনটায় গেছি? ইকুয়ালস ইফ ব্র্যাকেট মিনিমাম ভ্যালু, মিন MIN ব্র্যাকেট দিলাম। এটা কেস সেন্সিটিভ না, কিন্তু স্মল লেটার ক্যাপিটাল লেটার হলে কিছু একটা ঘটবে এমন না। ব্র্যাকেট দিলাম। এখন কার মিন? এই যে এই মিন, মিনিমাম ভ্যালু ইজ কত? লিখে আসি, একটু দেখি, কারণ কন্ডিশনটা ওদিকে হিডেন হয়ে গেছে। মার্চ সেলটাকে আবার এটা ইয়ে করে দিই, মার্চ মিট করে দিই। এই ফর্মুলাটা যদি এখানে আমি লিখি, টাইপ করি, ফর্মুলাটা আগে বুঝি। আমরা বলতে চাচ্ছি মিনিমাম যদি 1-এর চেয়ে ছোট হয়, 1-এর চেয়ে ছোট, তারপরে প্রিন্ট হবে কি? এফ। ক্রাইটেরিয়া হবে অ্যাভারেজ। অ্যাভারেজ ভ্যালুটা কি হবে? এফ হবে, এবং মার্কসটা আসবে এটার অ্যাভারেজ ভ্যালুটা কত, পয়েন্ট আসবে। তো আমি এখানে জাস্ট এই ফর্মুলাটাই লিখব, ইফ মিনিমাম, মিনিমাম আমি বলছি এইখান থেকে এইটুকুন রেঞ্জ করলাম, লেস দেন 1। 1 যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে ফল দাঁড়াবে ফেল। এর বাইরে কি? এর বাইরে হলো এই যে এখন যেটা লিখব যে অ্যাভারেজ,
AVERAG, অ্যাভারেজ। হ্যাঁ, অ্যাভারেজ কার অ্যাভারেজ হবে? এইটুকুনের অ্যাভারেজ হবে। দেখেন ঘটনাটা কি ঘটলো, বলা হচ্ছে যদি মিনিমাম ভ্যালু 1-এর চেয়ে ছোট হয় তাহলে প্রিন্ট করবে ফেল, এফ। ফেলও লিখতে পারতাম পুরোটা, ফেল। আর তার বাইরে যাই হোক না কেন সেক্ষেত্রে হবে এই যে এখানে যে সংখ্যাগুলো আছে তার গড় ভ্যালু। বোঝা গেল? এন্টার দিলে যেহেতু যে সেলে দেখেন কি ঘটটা, ওরে বাবা কি হয়েছে, আরেকটা ব্র্যাকেট কম পড়ে গেছে না, ও একাই দিয়ে নেবে। অটো একটা ব্র্যাকেট যেহেতু আমি কম দিয়েছিলাম ও ঠিক নিয়ে নেবে আর কি। হ্যাঁ, অ্যালাইনমেন্টটা এটা একদম মাঝে আনতে গেলে কি করতে হবে, যে এখানে বটম আছে আমাকে কি করতে হবে, সেন্টার দিয়ে দিলে হবে, তাই না? এটুকুন তো আমরা বুঝি। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এখন একটা হচ্ছে ক্লাসটা, এখন হচ্ছে ফিজিক্যাল ক্লাসটা 6:30 হবে। আমি তো ওটা নিউজ দিয়ে দিছি তো আপনাদের গ্রুপে, তাহলে অনলাইনে জয়েন করেন, গ্রুপে তো আপনার লিঙ্ক দেয়াই আছে। ফিজিক্যাল হবে। ওকে। ওই 6:30 ব্যাচের স্টুডেন্ট, উনি জানতে চাচ্ছে যে ফিজিক্যাল ক্লাস বাইরে বৃষ্টি হবে কিনা। তো দেখেন যদি এই যে এই স্টুডেন্টের এফ থাকার কারণে সে কি আসছে, তার এফ গ্রেড আসছে। ওই যদি আপনি নাম্বারটা দেন 50 পাওয়াই দেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তার জিপিএটা গড় করে যেটা হবে সেটাই আসবে। তাহলে আমরা এরকম ভাবে সিজিপিএ এটাও ক্যালকুলেশন করতে পারবো। মূলত এখানে ব্যবহার শেখা হচ্ছে কি, ইফ ফাংশনের ব্যবহার শেখা হচ্ছে। তারপরে এখন যেটা দেখলাম মিনিমাম, মিনিমাম বলতে বোঝায় যে রেঞ্জের মধ্যে সর্বনিম্ন ভ্যালু কত, আর ম্যাক্সিমাম বলতে বোঝায় ম্যাক্সিমাম থেকে ম্যাক্স ফাংশনটা হয়, আর মিনিমাম থেকে মিন। রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত এটা ফাইন্ড আউট করে। কোনো ঝামেলা আছে, কারো কোনো সমস্যা? আচ্ছা, আমরা নিজেরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে গেলে দেখবেন যে অনেক কিছুই নিজেদের বোঝা যাবে। বুঝতে না পারলে আমাকে কাইন্ডলি একটু বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের। কেন রেকর্ডিং যায় নাই? কোনো একটা ভিডিও কি যায় না আপনাদের? হ্যাঁ, গ্রুপই তো দেওয়ার কথা। আর নাই রেকর্ডিং? রেকর্ডিং এর চেয়ে বেটার হবে আপনারা যে আমি স্লাইডগুলো দিচ্ছি, এই স্লাইডগুলো যদি একটু, হ্যাঁ তাহলে আমি জানবো যে অনেকগুলো কোর্স একসঙ্গে দিচ্ছে। আপনি বলতেছেন না আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা ঠিক। তো ওরা দেখবেন, প্লাস ওই যে শীটটা একটু দেখবেন, কারণ শীটে কিন্তু, হ্যাঁ হ্যাঁ শীটে দেখবেন একদম বিস্তারিত, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা আছে, খুব সহজেই বোঝা যাবে। যাই হোক ওটা দেখবেন। আর ভিডিওটা তাহলে কেন দেয় না আমি জিজ্ঞেস করবো, হয়তো দিতে বলবো আর কি। আজকে 3টে ক্লাস হবে, আমি দিতে বলবো ইনশাল্লাহ। এটা করছি আমরা, তাই না? আমরা এখন স্লাইডের কিছু ফাংশন দেখব, সাথে দেখেন এই যে একটা ছেলে ডেটাগুলো আছে অ্যামাউন্ট, এই ছেলে মনে করেন যদি এখানে আমি টিকে লিখি কথার কথা টাকা, এন্টার দিলাম, ও কিন্তু টেক্সট হয়ে গেল। এই ডাটাটা আর ক্যালকুলেশন করা যাবে না, বাট আমাদের ডেটায় কিন্তু এই বিডিটি, ডলার বা টাকা এগুলো থাকে, তারপরও সেটা ক্যালকুলেশনও নেয়। কেন নেয়? আসলে ওই যে টাকা দেখছেন, ডলার দেখছেন বা যে সিম্বলগুলো দেখছেন, এটা অ্যাকচুয়ালি এন্ট্রি করা ডাটা না, এটা সাফিক্স আর প্রিফিক্স সেট করে দেওয়া। অর্থাৎ আপনি টাকা কথাটা পরেও লিখতে পারেন বা সামনেও লিখতে পারেন,
আর এই যে আপনি সাফিক্স বা প্রিফিক্স যেটা সেট করে দিলেন, এটা ক্যালকুলেশন হবে না, মানে ক্যালকুলেশন সময় কোনো হ্যাম্পার করবে না। তো এটা কিভাবে আমরা দিতে পারি? এটা দেওয়ার জন্য প্রথমত একটা সেল নিতে পারেন, ব্লক করে দিতে পারেন। এখানে আপনি ক্লিক করলেন, রাইট বাটনে গেলেন। আমরা তো ফরম্যাট জানি কোথায় আছে, সেল ফরম্যাট করব, আর কিছু না। এই বক্সটা সম্পর্কে আমরা সবাই এই বক্সটাকে চিনি, তাই না? তো এখান থেকে এই যে নাম্বার ফরম্যাট, নাম্বারের একাধিক ফরম্যাট তো আছেই। এখান থেকেই কিন্তু আমরা আমার নাম্বার ফরম্যাটে বিভিন্ন ডিসিমালটা ফিক্স করে দিতে পারি। দেখেন নাম্বার যখন ক্লিক করছেন তখন এখানে কি আছে, ডিসিমাল প্লেস কত, 0, যার জন্য কিন্তু আমার কোনো ডেটায় ডিসিমাল নাই। আমি যদি এখানে 2 করে দেই, দেখেন 2 করার পরে এখানে আবার বলা হচ্ছে ইউজ 1000 সেপারেটর, অর্থাৎ প্রতি 3 ঘর পর পর আপনি কমা ব্যবহার করতে চান কিনা। যদি এখানে এই টিকমার্কটা তুলে দেন তাহলে কিন্তু 3 ঘর পর পর কমা হবে না। অ্যাকাউন্টিং সিস্টেমে তো 3 ঘর পর পর একটা কমা পড়ে। তো সেক্ষেত্রে এইখানে যদি আপনি টিকমার্ক দিয়ে দেন তাহলে অটোমেটিক্যালি প্রতি 3 ঘর পর পর একটা করে কমা অটো সেট হয়ে যাবে। এরপরে ক্যালকুলেশন করতে গিয়ে কখনো কখনো যদি মাইনাস ফিগার আসে তাহলে তার প্রেজেন্টেশনটা কি হবে, সেটা ওই সংখ্যার সামনে মাইনাস দিতে পারে, কালার করে দিতে পারে, উইদিন ব্র্যাকেট দিতে পারে। যেভাবে অ্যাকাউন্টিং ভ্যালুগুলা ঋণাত্মক ভ্যালু আসলে যা করেন আপনারা, সেটা কিন্তু এখানে অটো সেট করে দেওয়া যাচ্ছে। এটা জেনারেলি আমরা একটা জিনিস দেখাইলাম। মূলত যে জিনিস দেখাতে চাচ্ছিলাম যে এই যে অ্যামাউন্টগুলোর সামনে ডলার বা টাকা অথবা টি ট এগুলো আমি দিতে চাই, তাই তো? কিন্তু সেটা দেওয়ার ফলে যেন আমার ক্যালকুলেশনে কোনো ঝামেলা না করে, যার জন্য আমি সামনের টাকা বা কিছু লিখব না। আমি এই ফরম্যাট ছেলে এসে জাস্ট সাফিক্স অর প্রিফিক্সটা ঠিক করে দেবো, অর্থাৎ যে টেক্সটটা আমি লিখবো সেটা কি আমার এই অ্যামাউন্টের শুরুতে থাকবে না শেষে থাকবে, সেটা আমি ঠিক করে দেবো। তো সেখান থেকে আমি যাব কোথায়, তাহলে কাস্টমস। কাস্টমসে যখন ক্লিক করছি তো দেখেন এইখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আমরা ডাটার এই ফরম্যাটগুলো সবই করতে পারবো। তো আমার এখন দরকার এই অ্যামাউন্টগুলোর আগে টাকা লিখবো, তাই সেটাই তো আমার টার্গেট, তাই না? তাহলে আমি কি করব, এখানে জাস্ট এই জায়গায় কাস্টমসে গিয়ে এই জায়গায় আমি ডাবল কোটেশন দিব, লিখবো কি টাকা, ঠিক আছে? দিয়ে কি করব, একটা ফুল স্টপ দিলাম, এটা দিলাম, দিয়ে আমি বললাম হট, অর্থাৎ তারপরে যাই থাকুক প্রিন্ট করো তুমি। এন্টার দিলাম, দেখেন টাকাটা যোগ হয়ে গেছে। এখন এই ফরম্যাটটা অন্যদের উপরে কাজ করলে কার্যকর হয়ে গেল, ঠিক তো? না, আমার ডাটা বোধ হয় সবগুলা ওইটা কপি হয়ে গেছে। হ্যাঁ, এটারে যেটা করবেন, এই যে ব্রাশটা আছে, যেহেতু চেঞ্জ করছি আমি কি ফরম্যাট, এই যে ব্রাশটা আছে ফরম্যাট পেইন্টার যেটা, এটাতে ক্লিক করেন। ক্লিক করে, না আমি ব্লক করছি কেন, হোমে ক্লিক করলে এখানে ফরম্যাট পেইন্টার পাবেন, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করে ডাবল ক্লিক করে আসলে পুরোটা একবারে করা যেত। ডাবল ক্লিক করেন, তাহলে ও আমি তো ওইটা নেই নাই, তাই না? এই যেখানে ফর্মুলাটা সেট করছি সেটা না নিয়ে আমি একটা মূল মার্কস নিয়ে এইটা ডাবল ক্লিক করি, তাই না? অ্যামাউন্টটা সেট হয়ে গেল। এখন দেখেন এইটার কিন্তু আমার কি এখন এই টিকে কথাটা টেক্সট হওয়ার সত্ত্বেও আবার ক্যালকুলেশনে কোনো রকম কোনো ঝামেলা করবে না। তো এই ডেটাগুলো যদি এখন শেষের দিকে দুটো ডিজিট আনতে চাই, ডিসিমালের পরে দুটো শূন্য আনতে চাই, তাহলে কি করব, এই ফরম্যাটের এখানে গিয়ে এই যে দেখেন দেখা, এইটা আর এখানে এসে হয়ে গেছে, সরি, এইখানে আমার কি আছে, নাম্বার, নাম্বারের ফরম্যাটের বিভিন্ন চিহ্ন আছে, ওইখানে গিয়েও আমি সেট করে দিয়ে আসতে পারতাম। তো এখানে ক্লিক করলে দেখেন দশমিকের পরে ইনক্রিজ করতেছে, তাই না?
আবার এইটা দিলে ডিক্রিজ হবে। কি বোঝা যাচ্ছে তো নাকি ভাই? এবং এই ডেটাগুলো ক্যালকুলেশন করা যাবে। এই টাকাটা এখানে না লিখে যদি শেষে লিখতে চাইতাম, আমি চাইতাম সেটাও করা সম্ভব ছিল। তাহলে কিছু ফাংশনের ব্যবহারটা দেখি। আমি যদি ভাবি যে এখানে এই যে স্যালারি এভারেজ কত, তাহলে জাস্ট এক হলো টোটাল কত, টোটাল বের করার জন্য কতগুলো পদ্ধতি আমরা জানি। এক হলো ব্লক করে যদি অল্টার দিয়ে ইকুয়াল সাইন দিই তাহলে টোটালটা চলে আসে, তাই তো? আবার এই টোটালটা চলে আসলো, কিন্তু এইটার ফরম্যাটটা টাকা আসে নাই। টাকা আনতে গেলে ফরম্যাটে গিয়ে এই যে ব্রাশ, তারপর টাকাটা চলে আসলো। এভাবে টোটালটা বের করা যায়, আবার সাম দিয়ে বের করা যায়, আবার একটা একটা করে যোগ যোগ দিয়েও বের করা যায়। যে যখন যেটা আমার সুবিধা মনে হবে আমি সেই কাজটাই করে নেব। এখন আমি যদি চাই যে এভারেজের স্যালারি কত, এভারেজ স্যালারি কত, এভারেজ, তাহলে আমি এভাবে লিখব, জাস্ট এভারেজ। এভারেজ লিখলেই দেখেন এখানে এভারেজ কথাটা চলে আসলো। এভারেজের সাথে আরো কিছু এভারেজ ফাংশন আছে, সেগুলো আমি ব্যাখ্যা করব। তো এখন জাস্ট এটুকুন ব্লক করব, অর্থাৎ এই রেঞ্জটুকুনের এভারেজ কত তা এখানে প্রেজেন্ট করবে, তাই না? এভারেজ। এরপর যদি বলি মিনিমাম কত, আজকে মিনিমাম ম্যাক্সিমাম এই কথাটুকু শিখবো, পরে আমরা দেখবো যদি সময় পাই। মিনিমাম আমি চাচ্ছি এই ডেটাগুলোর মধ্যে সর্বনিম্ন স্যালারি কত, সর্বনিম্ন স্যালারি কত, তাহলে আমি কি লিখবো? মিনিমাম। মিন দিয়ে ব্র্যাকেট দিলাম, রেঞ্জ কার কতটুকুন জায়গা থেকে আমি মিনিমাম ভ্যালু চাই, ব্র্যাকেট ক্লোজ করলাম। অর্থাৎ সবচেয়ে কম বেতনধারী এমপ্লয়ি, তার বেতন হচ্ছে 19,750। একইভাবে ম্যাক্স ভ্যালু কত যদি চাই তাহলে লিখবো ইকুয়াল সাইন দিয়ে ম্যাক্স, ব্র্যাকেট দিলাম। এইগুলো আমরা বড় বড় সূত্র যখন লিখবো এই ব্যবহারটা সেখানে কিন্তু আসবে। তো প্রথমত আমরা এখানে বোঝার চেষ্টা করতেছি আসলে ম্যাক্স কি, মিনিমাম কি, এগুলো। ঠিক আছে, এই কাজগুলো আমরা করব। তো আমরা দেখলাম এভারেজটাও বের করতে পারলাম, ম্যাক্সও বের করতে পারলাম, মিনিমামটাও আমরা এখান থেকে বের করে দেখলাম। এখন আরেকটা বিষয় আসছে, কাউন্ট। আজকে আমি সিম্পল গুলো দেখাচ্ছি, এরপরের ক্লাসে কাউন্টের যে আরো কিছু হিসাব আছে সেগুলো দেখাবো। তাহলে এখন কাউন্ট, কাউন্ট বলতে বুঝাবে যে আমার কতগুলো নর্মাল কাউন্ট, যেটা কতগুলো সেলে নিউমেরিক ডেটা আছে। অর্থাৎ সে শুধু কাউন্ট করে দিবে যে আমার রেঞ্জের মধ্যে কতগুলো সেলে নিউমেরিক ফিল্ড আছে, ডেটা আছে। তাহলে আমি এখানে যেমন এটা লিখলাম, সরি এটা না দেখি এখানে দিই, আমি বললাম কাউন্ট, কাউন্ট দিয়ে ব্র্যাকেট দিলাম, রেঞ্জ দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। আমাকে বলছে 13টা ডাটা আছে, অর্থাৎ 13 জন এমপ্লয়ি এখানে আছে। এখন কথার কথা, এইখানে আমি লিখলাম হয়তো একটা কথা, কি লিখতে পারি, এবিসিডি যাই লিখছি। বলেন তো এখন 13টা কত হবে? আমি এবিসি লিখে ইন্টার দেওয়ার সাথে সাথে এই 13টা চেঞ্জ হয়ে যাবে, কত হবে বলেন তো? 12। কেন 12 হবে? কারণ ওখানে টেক্সট টাইপ ডাটা যে সেলে থাকবে ওই সেলটাকে সে কাউন্ট করবে না। কাউন্ট শুধুমাত্র নিউমেরিক ডাটার সেলগুলো কাউন্ট করবে। অর্থাৎ আমি ধরেন হাজার হাজার ডাটা আছে, তার মধ্যে থেকে কতগুলো মানে সেলের ডাটা আছে, তার মধ্যে থেকে কতগুলো সেলে নিউমেরিক ডাটা আছে যদি কাউন্ট আমাকে বের করতে বলে, তাহলে জাস্ট আমি কাউন্ট দিয়ে বের করবো। ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন 12 হয়ে গেছে। এখন যদি এই জায়গায় কাউন্টের পরিবর্তে আপনি মনে করেন দিলেন
কাউন্ট এ ব্র্যাকেট দিলেন, আমি ঠিক এইটুকুনি ব্লক করলাম। এখন যদি এন্টার দিই ফলাফলটা কি আসবে বলতে পারবেন? বলছি কাউন্ট এ হচ্ছে আমার টেক্সট টাইপ ডাটা কতগুলো আছে, একটা মাত্র আসবে এন্টার দেওয়ার সাথে সাথে। না না কাউন্ট এ, সরি আমি একটু ভুলে গেছি, কাউন্ট এটা হবে টেক্সট, অর্থাৎ ছেলে ডাটা থাকলে সে কাউন্ট করবে। কাউন্ট এ হচ্ছে ছেলে ডাটা থাকলেই সে কাউন্ট করবে। আমার স্লাইড এটা লেখা আছে। এরপরে আছে কাউন্ট ইফ, সেখানে কন্ডিশন দিব। কন্ডিশন দিয়ে আমি বলবো, দেখেন এখানে আছে, আমি কাউন্টে যাচ্ছি, আমার সামিপ কাউন্ট কোথায় আছে দেখি। যে কথাগুলো এত সময় বলছি সবগুলা স্লাইডে আছে, আপনার স্লাইডটা একটু পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন আশা করছি। কাউন্ট, কাউন্ট ফাংশন, এগুলো সবই ফাংশন। কাউন্ট ফাংশনে দেখেন, যদি আমি বলি কাউন্ট ভ্যালু, তাহলে সে কি দেখাবে, বলছে যে দিস ফর্মুলা কাউন্টস দ্য নাম্বার অফ সেল কন্টেন্ট নাম্বার ইন এ রেঞ্জ, ইন দ্য রেঞ্জ, অর্থাৎ রেঞ্জের মধ্যে যতগুলো সেলে কি আছে, নাম্বার আছে, সেগুলো সে কাউন্ট করবে। এরপরে কাউন্ট ইফ, কাউন্ট ইফে কি হবে, যেমন এখানে একটা সূত্র দেওয়া আছে, কাউন্ট ইফ দিয়ে বলছে এ থেকে A10 পর্যন্ত ছেলে ইজ গ্রেটার দেন 5 বলা হচ্ছে। অর্থাৎ আমি ওখানে বলবো একটা সেল নাম্বার দিয়ে বলবো কাউন্ট ইফ দিয়ে, যদি আমি বলি, দেখেন ওখানে যাই, অসুবিধা নাই, মনে করেন এখানে দিলাম ইকুয়াল সাইন দিয়ে কাউন্ট ইফ বা কাউন্ট ব্লাঙ্ক সবই করা যাবে। কাউন্ট ইফ, কাউন্ট ইফ দিয়ে আমি মনে করেন এখান থেকে পুরোটাই ব্লক করলাম। ব্লক করে আমি বললাম যে এইটা কমা দিয়ে বললাম যাদের স্যালারি 22,000 টাকার উপরে, কতগুলা ছেলে 22,000 টাকার উপরে আছে, অর্থাৎ কতজন এমপ্লয়ি কে কে আছে 22,000 টাকার উপর, ওটা কিন্তু বের করতে বলিনি। আমি বলতেছি কতগুলো এমপ্লয়ি 22,000 টাকার উপরে বেতন পায়। গ্রেটার দেন বললাম, সমান না দিয়ে বললাম শুধু গ্রেটার দেন দিলাম। এটা লেখার জন্য আমাকে একটা ডবল কোটেশন মার্ক দিতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে। ডবল ইনভার্টেড কমা দিয়ে আমি কি লিখলাম, বললাম যে গ্রেটার দেন 22,000, এটা কোটেশন ঠিক করে দিলাম, শেষ করে দিলাম। অর্থাৎ কতগুলো ছেলে আমার 22,000 টাকার উপরে আছে, এন্টার দিলাম। অর্থাৎ 10 জন এমপ্লয়ির সংখ্যা কতজন, 13 জন না, তার মধ্যে 10 জনের স্যালারি হচ্ছে 22,000 টাকার উপরে। এখন এটা কিন্তু 22,000 টাকা বাদ পড়ে গেছে, এইখানে যদি 22,000 টাকা একটা ইকুয়াল সাইন দেন, তাহলে কি ঘটবে, 22,000 সহ আসবে। দেখবেন হয়তো আমার মনে হয় 22,000 টাকা কেউ নাই, যার জন্য সংখ্যার পরিবর্তন কিন্তু হয়নি। এখন যদি এটারে গ্রেটার দেন না বলে যদি আপনি লেস দেন করেন, তাহলে কি ঘটে, অর্থাৎ 22,000 টাকার নিচে আর 22,000 টাকার সমান কতজন এমপ্লয়ি আছে, দিলেন ইন্টার, মাত্র 2 জন। তো এভাবে আমরা ফাংশনগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে দেখলাম কাউন্ট, কাউন্ট ইফ, কাউন্ট এ। তো কাউন্ট হচ্ছে শুধু নিউমেরিক সেল কাউন্ট করবে, নিউমেরিক ডাটার সেল কাউন্ট করবে। আর কাউন্ট এ ছেলে ডাটা পাইলেই হবে, সে নিউমেরিক হোক আর টেক্সট টাইপ ডাটা হোক, সে কাউন্ট করবে। আর কাউন্ট ইফ বললে যে কন্ডিশনটা আমি দেব, কন্ডিশন বা ক্রাইটেরিয়া ম্যাচ করলে সেই সংখ্যাগুলো আমাকে দিবে, তাই না? আর কাউন্ট ব্লাঙ্ক, এটা হচ্ছে যদি আমার ডেটা আছে হিউজ সেল, আমি যদি বলি কোন কোন ছেলে, কয়টা ছেলে ফাঁকা ডাটা আছে, তো গুনতে তো অনেক সময় লাগবে, দেখতে সময় লাগবে। আমি যদি শুধু বলি কাউন্ট ব্লাঙ্ক, তাহলে ওই আমার রেঞ্জের মধ্যে শুধু ব্লাঙ্ক সেল কতগুলো আছে সেটা সে কাউন্ট করে দিবে। সমস্যা আছে? সমস্যা নাই। তো এরপরে তাহলে এই যেখানে কাউন্ট যে বিষয়টা আছে, আমরা এই স্লাইডটা সম্পর্কে একটু ধারণা পেলাম। আমরা নিজেরা একটু প্র্যাকটিস করব, তখন হয়তো আরো ধারণা আমাদের ক্লিয়ার হবে। কাউন্টে
ছোট্ট একটা কমান্ড দেখাতে গিয়ে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। পাওয়ার ফাংশন একটা আছে। পাওয়ার ফাংশন বলতে বোঝায় এক সেলের ডাটাকে আর এক সেলের ডাটার পাওয়ার করা, এক্সপোনেন্ট করা। যেমন ধরেন আমি যদি কোনো সেলে এটা লিখি, ইকুয়াল সাইন দিয়ে POWER পাওয়ার দিলাম, বললাম 2 ইন্টু মনে করেন 4, অর্থাৎ 2 এর উপর 4 পাওয়ার দিলে ফলাফল কত হয়? 16 মনে হয় না? 2 টু দ্য পাওয়ার 4, পাওয়ার 2,4 বলতে বোঝায় 2 টু দ্য পাওয়ার 4। তাহলে এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন 16 চলে আসছে। বোঝা গেল, তাই না? তো এই সেলে আরেকটা ফাংশন আছে, সেই ফাংশন হচ্ছে ইমপাওয়ার। ইমপাওয়ার কি করবে? আমরা যারা বিশেষ করে সায়েন্সে লেখাপড়া করছি তারা জানি সংখ্যাকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে কাল্পনিক বা অবাস্তব সংখ্যা। সেই অবাস্তব সংখ্যাগুলোরও তো পাওয়ার দেওয়া যায়। তো সেই ইমপাওয়ার হচ্ছে সেইগুলা। এটা আমাদের ব্যবহার, অ্যাকাউন্টিং এ ব্যবহার খুব কম, সায়েন্সের ক্ষেত্রে লাগতে পারে। তারপর এখানে উদাহরণটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, প্রয়োগ করবেন। যেমন এখানে একটা সেলে হয়তো ডেটা আছে 2 + 3i, আই বলতেই বোঝায় কাল্পনিক সংখ্যা। তো তাকে 2 লিখলেন, তাহলে কি অবস্থা দাঁড়াবে আমরা দেখে নিই। মনে করেন এখানে আছে পাওয়ার, ইমপাওয়ার ব্র্যাকেট, ফর্মুলা কিন্তু কাজ করতেছে না, কেন বলেন তো? আমি ইমপাওয়ার লিখলাম আর কিছু ইচ্ছে বলে না, শুধু টাইপ হয়ে যাচ্ছে। ইকুয়াল সাইন দিয়ে নিই, ইকুয়াল সাইনটা আমি দিলাম, সে সঙ্গে সঙ্গে এইটা ইমপাওয়ারটা কি হয়ে গেল, ফর্মুলা হিসাবে কাজ করা শুরু করে দিল। আমি লিখলাম 2 + 3i দিয়ে করলাম, তার উপরে দিলাম 2। এইটার হিসাবটাও সে করে দিল, তার ফলাফল আসবে এটা। অর্থাৎ যদি 2 + 3i এর উপর স্কোয়ার করা হয় তার রেজাল্ট আসবে এটা। এটা হলো ইমপাওয়ার। আবার যদি ই দিয়ে আমি প্রকাশ করতে চাই, এক্সপোনেন্ট যেটাকে বলা হয়, এটা সায়েন্সের ব্যবহার। এটা সেটাতে কি হয় দেখেন, এখানে বলা আছে এক্সপোনেন্ট, EXP। আমরা ইমপাওয়ার দেখলাম, EXP এর ক্ষেত্রে কি আসবে? EXP2, তার মানে e⁻² প্রিন্ট হবে। এরকম ভাবে EXP3 e⁻, এই অথবা তার ভ্যালুগুলা প্রিন্ট হবে। আমি দেখি রেজাল্টটা কি দাঁড়ায়। আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে EXP উইদিন ব্র্যাকেট আমি বললাম নাম্বার দিলাম, বললাম 2, তাই না? এই ভ্যালুটা আসবে। অর্থাৎ যদি 2 এর এক্সপোনেন্ট করা হয়, ই এর উপরে এই ভ্যালুটা আসবে। কনভার্ট করবে ইতে কিভাবে, এটা একটু দেখি আছে নাকি না, ওই ভ্যালুটাই দেখাবে, পাওয়ার এত। অর্থাৎ এক্সপোনেন্ট করতে গেলে যে ভ্যালুটা পাওয়া যাবে, এটা ব্যবহার অ্যাকাউন্টিং এ নাই, সুতরাং এ নিয়ে আমাদের অত ইয়া নাই। তারপর একটু দেখালাম যে এখানে যেহেতু ফাংশন আছে আমি দেখিয়ে রাখলাম আর কি। এটা এই স্লাইডটা দেখলাম না। এরপর আছে দেখেন এখানে আছে নেক্সট স্লাইড 15, রাউন্ড করা, অর্থাৎ দশমিক না রাখা। এখন শুধু যদি রাউন্ড ফাংশনটা ব্যবহার করি, সেটাতে কি ঘটবে? সংখ্যাটাকে রাউন্ড করে দিবে। এখন রাউন্ডের পরে যদি আমি ডিজিট লিখি, তাহলে ওই সংখ্যার পরে 2টা যাওয়া, যে ডিজিটটা লিখবো ততগুলো ডিজিট আসবে আর কি। মনে করেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই জায়গায় এই ডাটাটাকে যদি রাউন্ড করেন, রাউন্ড বললাম, এই একটা ডাটাতেই দেখাই, পরেরটা তো কপি করলে হবে। রাউন্ড দিলেন, কমা দিয়ে যদি 0 বলেন তাহলে কি হবে? দশমিকের পরের অংশ আর প্রিন্ট করবে না। এন্টার দিলাম, ওই জন্য এটা না, কোন এই ডাটা নিয়েছি আমি, এটা, তাই না? তো দেখেন এখানে কি হলো, এই যে 0 যখন করছি তখন দশমিকের পরে
যদি কোনো সংখ্যা থাকে, যেমন এখানে 64 ছিল, কত হয়ে গেছে? 0 হয়ে গেছে, তাই না? আর এই জায়গাতে যদি আপনি এখানে 2 দিয়ে দেন তাহলে কিন্তু এটা প্রিন্ট হবে, ঠিক 64 থাকবে। অর্থাৎ ফিগারটাকে রাউন্ড করবেন নাকি দশমিকের পরের অংশগুলো দেখবেন, সেটা এখান থেকে আপনি ঠিক করে দিতে পারবেন। তারপরে এখানে আছে কোনো সেল অ্যাড্রেস করে লিখলেও সেটাও হবে, তাই না? এখানে প্রমাণটা দেওয়া আছে। রাউন্ড ডাউন, রাউন্ড ডাউন বলতে কি বোঝায়? নিচের ভ্যালুটা লিখবে, অর্থাৎ ভ্যালুটাকে কমাই দিবে। যেমন ধরেন 64 আছে, যদি রাউন্ড ডাউন করি তাহলে 64 আর রাখবে না, আর যে রাউন্ড আপ করি তাহলে 64টাকে বানায় দিবে সে 1, অর্থাৎ দশমিকের আগে 1 যোগ করে নেবে। তো আমার মনে হয় আজকে পর্যন্তই রাখি, বাকিটা ইনশাল্লাহ আরো কিছু স্লাইড আছে, আরো স্লাইড তৈরি হবে, তো এইগুলো আপনারা একটু কাইন্ডলি দেখবেন। এখানে একাধিক ফর্মুলার ব্যবহার আছে। নেক্সট সেশনের নেক্সট ইয়াতে ব্যাচের স্টুডেন্ট চলে আসছে, আমরা আজকে এখানে শেষ করি নাকি? রেকর্ডিং তো জি স্যার, আজকে অনেক হয়ে গেছে স্যার, আজকে থাক। আমি একটা টাস্ক দিব আপনাদেরকে, সবার গ্রুপে দিয়ে দেব, ওইটা একটু আমরা সবাই মিলে কাজটা করে রাখবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ শিখতে পারবেন, আমি আশা করি আর কি। ওকে,